স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি কালকে কি আপনি 45 মিনিটসের ক্লাস নিচ্ছেন না কিছু পার্ট রেকর্ড করা হয়নি? না, অনেকটাই রেকর্ড করা হয়নি, ঠিক আছে, কিন্তু সেটা মানে আনঅফিসিয়াল আর কি, ঠিক আছে। বেশ, সো লেট আস স্টার্ট। আমি আগের দিনের ক্লাসে I have finished off the introduction to the history of the English language. I have actually talked about how the evolution of the English language occurred. একেবারে লেকচারের শেষ দিকে বেশ কয়েকটা তাড়াতাড়ি ক্লাস নেওয়ার জন্য কয়েকটা ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু তাড়াতাড়ি করে বলতে হয়, তো সেইটাকে আজকে শেষ করে নিয়ে আমি ল্যাটিন ইনফ্লুয়েন্স শুরু করবো। এটা শেষ করতে আমার 2 মিনিট থেকে 3 মিনিট সময় লাগবে। আমি যেটা তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছিলাম, তোমরা স্ক্রিনের মধ্যে দেখলেই সেটা পরিষ্কার বুঝতে পারবে। একটা ল্যাঙ্গুয়েজ কোনোদিন এসেনশিয়ালি অটোটেলিক মোড অফ অপারেশনসে অপারেট করে না। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টুডে দ্যাট ইউ আর রিডিং is essentially a development of thousands of years, and it actually takes loan words. It borrows its spellings, its grammatical structures, various words, various sentences, phrases and idioms from various other languages. You can see directly on your screen, this is the history of the English language, a brief timeline of the history of the English language. So at first you can see the Celtic migrations. Celtic was the original people, those who resides in the Britain. Then there came the Roman occupation of the Britain. The Roman occupation of the Britain occurred around 43 to 410 CE. এবং আমরা জানি এর মধ্যে জুলিয়াস সিজার came around 54 BC এবং এই 54 BC থেকে 54 AD এবং এই 54 AD থেকে নট BC টু 410 এই রোমান অকুপেশন অফ দ্য ব্রিটেন চলে। এরপরে আসে অ্যাংলো স্যাকশন ইনভেশন। মাথায় রেখো, অ্যাংলো স্যাকশন ইনভেশন actually gave the language which is the English language today. So Anglo-Saxon settlement or Anglo-Saxon people are basically the forefathers of the English language. Angles land, সেখান থেকে ইংল্যান্ড, Angles, Saxons and Jutes, এরা তিনজন এসে প্রথম ইংরেজি সাহিত্য, ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করে। পরবর্তীকালে আমরা স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স বা ভাইকিং ইনভেশন করি। ভাইকিং বলা হয় তার কারণ তারা জলদস্যু ছিল। they were pirates. They generally came from the 3 country and they are Sweden, Norway and Denmark. Around 787 to 1000, that is 8th century to 10th century, and then there occurs the Norman invasion, particularly the Norman conquest, which happens around 1066, the Battle of Hastings. যেখান থেকে French for the first time, the Normans were Northmen. They actually originated from the Normandy of the France. Therefrom they invaded into the English territory and they have established French language as the official language around 1100. 1100 থেকে near about 1362 যতক্ষণ না পর্যন্ত Black Death, the great first pandemic in the world, which will wipe out almost 1/3 population of the entire Europe, সেটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে French was the official language of the administration. এর ফলে ব্ল্যাক ডেথ হলো। ব্ল্যাক ডেথের পরে আবার কমন লোকেদেরকে সেই মৃতদেহ সরাবার দরকার পড়লো। কমন মানুষরা আবার সেলিব্রেট হতে আরম্ভ করলো এবং আস্তে আস্তে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ওয়াজ sidelined and English again takes the center of the attraction. এবং পরবর্তীকালে রেনেসাঁস, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রিন্টিং প্রেসের মাধ্যমে একটা স্ট্যান্ডার্ডাইজেশন হলো এবং ইংলিশ empire emerged around 1700, 1757, colonization of the India, the battle of the Plassey, 1800 এ পুরো আফ্রিকা দখল করে ফেলছে। এর ফলে যেটা ঘটছে সেটা হচ্ছে বিভিন্ন অন্যান্য যে এম্পায়ারের যে অন্যান্য কলোনি, সেই কলোনির বিভিন্ন ওয়ার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকে যাচ্ছে। ফলে ইন্দো ইউরোপিয়ান ব্রাঞ্চ অফ দ্য ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস এর এই পার্টিকুলার জায়গায় ইংরেজি থাকছে। ভালো করে দেখে নাও, ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজ, সেই ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজের
দুটো বেসিক্যালি ভাগ, ওয়ান ইজ ইটালিয়ান, অ্যানাদার ইজ হেলেনিক। হেলেনিক মিন্স দ্য গ্রেসিয়ান অর দ্য গ্রিক, গ্রিক অ্যান্ড ইটালিয়ান। ইটালিয়ানের এখান থেকে ল্যাটিন বেরোচ্ছে, এখান থেকে অন্যান্য, আর এইখান থেকে এই জার্মানিক ব্রাঞ্চ থেকে ওয়েস্ট জার্মানিক, ইস্ট জার্মানিক, নর্থ জার্মানিক, এই ওয়েস্ট জার্মানিক থেকে লো জার্মান, হাই জার্মান, লো জার্মান থেকে ডাচ, ফ্লেমিশ, মডার্ন লো জার্মান, ফ্রিজিয়ান, ইংলিশ। এই ওজনিক ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বলা হয় জার্মানিক ল্যাঙ্গুয়েজ। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন করা হয় মাল্টিপল চয়েসে পরবর্তীকালে কোনো এন্ট্রান্সে যে কোন ব্রাঞ্চে বিলং করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে বলতে হবে ইংলিশ বিলংস টু দ্য ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস, ওয়েস্ট জার্মানিক ব্রাঞ্চ। ফলে একটা ভাষা একদিনে গড়ে ওঠে না, এবং এটা হচ্ছে দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ দ্য পিপল যারা বিভিন্ন ভাষায় গোটা পৃথিবী জুড়ে কথা বলে। চাইনিজ নিয়ার অ্যাবাউট, এখন সংখ্যাটা আরো বেড়েছে, নিয়ার অ্যাবাউট 145-160 ক্রোর কথা বলে। স্প্যানিশ নিয়ার অ্যাবাউট 32 ক্রোর্স কথা বলে। ইংলিশ 30-35 ক্রোর কথা বলে। হিন্দিতে নিয়ার অ্যাবাউট গোটা পৃথিবী জুড়ে 100, ইংলিশে আরো বেশি, ইংলিশে এই সংখ্যাটা 300 কোটি, নিয়ার অ্যাবাউট 300 ক্রোর হচ্ছে। দাঁড়া, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, না 30 কোটি। আর হিন্দিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি 18 কোটি, 18 ক্রোর। হিন্দিতে নিয়ার অ্যাবাউট 18 ক্রোর, ইংলিশে 13 ক্রোর। অ্যান্ড চাইনিজ সংখ্যাটা দেখতে পাচ্ছ, বাংলাতে ইনফ্যাক্ট কথা বলে নিয়ার অ্যাবাউট 17 কোটি মানুষ, কারণ আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে নিয়ার অ্যাবাউট 17 ক্রোর। বাংলা কিন্তু পৃথিবীর মধ্যে ফিফথ ল্যাঙ্গুয়েজ প্রবাবলি, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, হয় ফোর্থ না ফিফথ, কোন একটা স্থানের মধ্যে বাংলা রয়েছে। অ্যারাবিক একটা বিরাট অংশ কথা বলে। সো পর্তুগিজে কথা বলে, স্প্যানিশে কথা বলে, ইংলিশে কথা বলে। দিস আর দ্য ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, সাম অফ দ্য মোস্ট এস্টাবলিশড ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আমি একটা লিস্ট করে দিয়েছি। অবশ্যই চাইনিজ ম্যান্ডারিনের সঙ্গে পারা মুশকিল। 921.5 মিলিয়ন মানুষ চাইনিজ ম্যান্ডারিনে কথা বলে। বুঝতেই পারছো, গোটা চায়না জুড়ে একটাই ল্যাঙ্গুয়েজ চলে। তো আমি এই বিষয়গুলো নিয়ে সবই আলোচনা করেছি, ফলে আর কিছু আলোচনা করছি না। একটা কথার যেটা আগের দিনও বলেছিলাম, সেই ডায়াগ্রামটা একবার দেখিয়ে দিয়ে আজকের ল্যাটিন ইনফ্লুয়েন্সে আমি ডাইরেক্টলি চলে যাব। স্যার বলছি যে গোটা ওয়ার্ল্ডে সবথেকে বেশি কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় বললেন? চাইনিজ ম্যান্ডারিন। গোটা ওয়ার্ল্ডে মানে সবথেকে বেশি প্রচলন চাইনিজ ম্যান্ডারিন। সবথেকে বেশি মানুষজন কথা বলে চাইনিজ ম্যান্ডারিনে। নিয়ার অ্যাবাউট 921 মিলিয়ন পিপল চাইনিজ ম্যান্ডারিন। স্যার ত্রিপুরাতেও তো বাংলা ভাষায় কথা বলে। ত্রিপুরাতে একটা বড় অংশের মানুষ বাংলা ভাষায় কথা বলে, একটা বড় অংশ। আসামেও একটা বিরাট বড় অংশে বাঙালি রয়েছে। 17 কোটি, আমাদের 9 কোটি বাঙালি রয়েছে, মানে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 9 কোটি বাঙালি, তার মধ্যে বাংলা ভাষায় কথা বলে নিয়ার অ্যাবাউট 8 কোটি বা 7.5 কোটি। বাংলাদেশ রয়েছে, সব মিলিয়ে মানে নিয়ার অ্যাবাউট 20, নিয়ার অ্যাবাউট কত দেখলাম, 18 or 25 দেখলাম, ভুলে গেছি, তারা দেখছি। সব মিলিয়ে 17, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 17। সব থেকে বেশি অবশ্যই চাইনিজ ম্যান্ডারিনে বলে। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম সেটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে কত পার্সেন্ট বিভিন্ন ল্যাঙ্গুয়েজের শেয়ার। আগের দিনও দেখিয়েছিলাম, আজকেও আরেকবার দেখাচ্ছি। কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এত বেশি রিচ? বিকজ ইংলিশ কন্টেন্স 29% অফ ল্যাটিন ওয়ার্ডস, 29% ফ্রেঞ্চ, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে 29% ফ্রেঞ্চ ভোকাবুলারি, ল্যাটিন 29%, অন্যান্য বিভিন্ন জার্মানিক ল্যাঙ্গুয়েজেস মানে ওল্ড এবং মিডল ইংলিশ, ওল্ড নর্স, ডাচ 26%, গ্রিক 6%, আদার আননোন ল্যাঙ্গুয়েজেস 6%, অ্যান্ড বিভিন্ন প্রপার নেম অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া 4%। ফলে সেই জন্য ইংলিশ এত পপুলার ল্যাঙ্গুয়েজ, এত বেশি ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ, কারণ সমস্ত ল্যাঙ্গুয়েজ থেকে এটা বড় করেছে ইন দ্য কোর্স। এবং ইংলিশ ইজ অ্যাকচুয়ালি আ ভেরি পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজ কেন পাওয়ারফুল হয়? ওয়াই? বিকজ আ ল্যাঙ্গুয়েজ সার্ভাইভস বিকজ অফ ইটস ফ্লেক্সিবিলিটি।
একটা ল্যাঙ্গুয়েজ বেঁচে থাকে তার ফ্লেক্সিবিলিটির জন্য, সেটা কত বিভিন্ন ভাষা থেকে নিতে পারে। আমরা বলি যে বাংলা ভাষার মধ্যেই আমরা আজকাল খুবই অশুদ্ধ বিশুদ্ধ ভাষা ব্যবহার করছি, বিন্দাস শব্দের প্রয়োগ করছি। আরে একটা ভাষা তখনই বেঁচে থাকে যখন একটা ভাষার মধ্যে অন্যান্য ভাষা ঢুকবে, যত বেশি পরিমাণে সেই ভাষার মধ্যে স্ল্যাং ইউজড হবে, বিকজ স্ল্যাং ইজ দ্য মোস্ট ক্রিয়েটিভ অ্যান্ড দ্য পাওয়ারফুল ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ বাই দ্য কমন ম্যান। কমন ম্যান একটা মানুষ, সাধারণ মানুষ যত বেশি পরিমাণে সেই ভাষা ইউজ করবে, সেই ভাষার মধ্যে তত বেশি স্ল্যাং এবং অন্যান্য যে সাধারণ জিনিসপত্র যেগুলো আমরা প্রত্যেক দিনের ভাষায় ইউজ করি সেগুলো ঢুকতে থাকবে, তবেই সেই ভাষা এনরিচড হবে। যে ভাষার মধ্যে কেবলমাত্র পিওরার এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ সার্ভাইভ করে, শুধুমাত্র বিশুদ্ধতার খাতিরে যে ভাষা বেঁচে থাকে, সেই ভাষার মধ্যে ভাষা বেঁচে থাকতে পারে না। ফর এক্সাম্পল সংস্কৃত বেঁচে থাকতে পারেনি, কালের গহ্বরে হারিয়ে গেছে, and hence Sanskrit is a dead language. For example, Pali is a dead language. Ancient Arabic, classical Greek and classical Latin are dead languages. কারণ এই ভাষাগুলোর মধ্যে ফ্লেক্সিবিলিটি বা এই ভাষাগুলোর মধ্যে নিজেকে পরিবর্তন করার ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে গেছে, এবং এর ফলেই ইংলিশ ইজ রাইট নাও আ ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে হোয়াই ইজ ইংলিশ কনসিডার্ড এজ আ world language, because in the course of the centuries of this practice, English has built up an unusual capacity of assimilating outside elements, other outside element outside the language ke nijer language er moddhe assimilate korte pereche. Assimilation বা মিশিয়ে ফেলা is a very important element. For example, যদি তোমরা দেখো নেটিভ আমেরিকান থেকে চিম্পুং এক ধরনের বাড়ি, রেকুন এক ধরনের মাংস, এই শব্দগুলো নেটিভ আমেরিকান বা রেড ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে নিয়েছে। We are in fact not even conscious about the existence of the various words. আমরা বিভিন্ন অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া শব্দগুলো সম্পর্কে অনেক সময় সচেতনই নই। ফর এক্সাম্পল, ওয়ার্ডস লাইক ব্র্যান্ডি, ল্যান্ডস্কেপ, ক্রুয়েলার, মিজলস মানে হাম বা বক্স, ল্যান্ডস্কেপ আপ্রোর চেঁচামেচি করা, ওয়াগন বেকার বলা হয়, ট্রেনের একটা অংশ ওয়াগন, এগুলো প্রত্যেকটা নেওয়া হয়েছে ডাচ ল্যাঙ্গুয়েজ থেকে। একই রকম ভাবে ফ্রম দ্য ইটালিয়ান কামস ব্যালকনি, তোমরা ব্যালকনিতে হাঁটতে যাও, ইটালিয়ান ওয়ার্ড। ক্যান্টো তোমরা ইউজ করেছো, রেপ অফ দ্য লকে ক্যান্টো, তোমরা চাইল্ড হ্যারোল্ড পিলগ্রিমেজে ক্যান্টো পেয়েছো। ডুয়েট গান গাও, গ্রানাইট পাথর রান্নাঘরে লাগাও, অপেরা গান গাও, পিয়ানো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আমরেলা যেটা ছাড়া বর্ষাকালে বেরোতে পারো না, ভলক্যানো, এগুলো প্রত্যেকটা ইটালিয়ান ওয়ার্ডস। তোমরা জানোই না, না জেনে কত বিভিন্ন ভাষার শব্দ তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করছো। ফ্রম স্প্যানিশ অ্যালিগেটর ইজ আ কাইন্ড অফ স্মলার ভার্সন অফ দ্য ক্রোকোডাইল। অ্যালিগেটর বলে কার্গো, মালবাহী বা পণ্যবাহী জাহাজ, বা কার্গো বলতে অনেক ক্ষেত্রে মালবাহী বা পণ্যবাহী এয়ারপ্লেনও বলা হয়। কন্ট্রাব্যান্ড মানে অপোজিট একটা পজিশন নেওয়া, হ্যামক এক ধরনের মাংস। মসকিউটো, শেরি, স্ট্যাম্পেড করে যাওয়া, পদস্পৃষ্ট হয়ে যাওয়া। টর্নেডো, এগুলো প্রত্যেকটা স্প্যানিশ ওয়ার্ড। ভ্যানিলা আইসক্রিম খাও, গ্রিক থেকে ট্যান্টালাইজ করা। অ্যাক্রোব্যাটিক অ্যাক্টিভিটি, খুব ফ্লেক্সিবল এক ধরনের ডান্স। অ্যান্থোলজি, ইংলিশ পোয়েমের অ্যান্থোলজি। ব্যারোমিটার, আগের দিন আমাকে সূত্রে দিয়েছে বায়ুর চাপ মাপা যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। ক্যাটাস্ট্রফি, ক্রোনোলজি, পর আসা। এই প্রত্যেকটা শব্দগুলো গ্রিক থেকে নেওয়া হয়েছে। এরকম অসংখ্য ভাষা থেকে, পার্সিয়ান থেকে নেওয়া হয়েছে। ফর এক্সাম্পল ক্যারাভান, ডারভিশ, ডিভান। খাঁকি শব্দটা আমরা পার্সিয়ান থেকে, খাঁকি ওয়ারিং পুলস। মোগল, সোয়াল, সার্বেত, এগুলো প্রত্যেকটা পার্সিয়ান। এবং আলটিমেটলি জ্যাসমিন, প্যারাডাইস পর্যন্ত, প্যারাডাইস লস্ট পার্সিয়ান ওয়ার্ড। ফলে এগুলো প্রত্যেকটাই কিন্তু লোন ওয়ার্ডস, এন্ড ইংলিশ হ্যাজ বরোড ফ্রম হিব্রু, অ্যারাবিক, হাঙ্গেরিয়ান, হিন্দি, উর্দু, বেঙ্গলি, মালয়। বেঙ্গলি থেকে ঘেরাও শব্দ নেওয়া হয়েছে। ঘেরাও করে রাখা, তোমরা কলেজের প্রিন্সিপালকে ঘেরাও করে রাখো, ইংলিশে নেওয়া আছে, অক্সফোর্ড ডিকশনারিতে লেখা হয়েছে। মালয়, চাইনিজ, ল্যাঙ্গুয়েজেস অফ দ্য জাভা, অস্ট্রেলিয়া, তাহিতি, পলিনেশিয়া, ওয়েস্ট আফ্রিকা, অ্যাবরিজিনাল ল্যাঙ্গুয়েজেস অফ ব্রাজিল। পৃথিবীর সমস্ত ভাষা থেকে ইংরেজিতে ভাষা এসছে, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটাকে খুব সহজ করে বড় করেছে, BORROW।
and these words are known as the loan words, LOANWORDS. এই লোন ওয়ার্ডস এর বিভিন্ন প্রকৃতি আছে। আমরা ল্যাটিন ইনফ্লুয়েন্স পড়তে গিয়ে দেখবো প্রি খ্রিস্টানাইজ লোন ওয়ার্ডস, খ্রিস্টানিটির আগে যে সমস্ত লোন ওয়ার্ড এসছে, খ্রিস্টানাইজেশনের পরে যে সমস্ত লোন ওয়ার্ড এসছে, এই সবই আমরা জানতে পারবো। ফলে লোন ওয়ার্ডস আ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা অন্যতম ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যেটা ছাড়া ইংরেজি ভাষা সার্ভাইভ করতে পারতো না। am I clear? বলো am I clear? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। এরপরে আমি মুভ করে যাব ল্যাটিন ইনফ্লুয়েন্স। ল্যাটিন ইনফ্লুয়েন্সে যাওয়ার আগে যেটা বলে দিই সেটা হচ্ছে, মাথায় রেখো, কোনো একটা কালচার থেকে আর একটা কালচারে তখনই শব্দ আসবে যখন দের উইল ক্রিয়েট আ কাইন্ড অফ কন্ট্যাক্ট জোন। কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্ট জোন মানে হচ্ছে যখন কোনো একটা জায়গার সঙ্গে আর একটা জায়গার একটা কালচারাল বা বিজনেস বা ইকোনমিক এনি কাইন্ড অফ বা পলিটিক্যাল কোনো এক ধরনের ইন্টারাকশন হবে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য কন্ট্যাক্ট জোন। এবং আমরা বলতে পারি দিস ইজ কন্ট্যাক্ট জোন। সরি, পেন হাইলাইটার দাঁড়াও তো, এখানে আসছে। হ্যাঁ, and hence this is known as the contact zone. এবার এই কন্ট্যাক্ট জোনটা ইন কেস অফ দ্য ল্যাটিন ইনফ্লুয়েন্স দুটো ভাবে ক্রিয়েট হয়েছিল। একটা হয়েছিল হচ্ছে প্রি খ্রিস্টানাইজেশন, প্রি CHRIS, খ্রিস্টিয়ানাইজেশন। প্রি খ্রিস্টিয়ানাইজেশন মানে কি? খ্রিস্টানাইজেশনের আগে। ইংল্যান্ডে কত শতাব্দীতে প্রথম খ্রিস্টানাইজেশন হতে ব্রিটেন হয়? বলো, বলেছি অনেকবার। 597 রাইট, 597 AD বাই সেন্ট অগাস্টাইন প্রথম খ্রিস্টানাইজেশন করে ব্রিটেনে। এটা তো অনেক পরে, জুলিয়াস সিজার তো অনেক আগে আসছে, নিয়ার অ্যাবাউট 53 তে জুলিয়াস সিজার আসছে, 43 থেকে 410 ব্রিটেনের অকুপেশন চলছে। ফলে ফ্রি খ্রিস্টান ব্রিটেনে হচ্ছে, আবার খ্রিস্টানাইজেশনের পরে পোস্ট খ্রিস্টানাইজেশন ব্রিটেন। ফলে এই দুটো হচ্ছে কন্ট্যাক্ট জোন। একটা কালচারের সঙ্গে আর একটা কালচারের কন্ট্যাক্ট জোন ছাড়া লোন ওয়ার্ডস আসা সম্ভব নয়। ফলে এই লোন ওয়ার্ডসটা আসছে দুটো কন্ট্যাক্ট জোনে, একটা হচ্ছে প্রি খ্রিস্টানাইজেশন ব্রিটেন আর একটা হচ্ছে পোস্ট খ্রিস্টানাইজেশন ব্রিটেন। ঠিক আছে, এবার আমরা পড়তে আরম্ভ করব ল্যাটিন ইনফ্লুয়েন্স অন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 10 নম্বরে আসার একটা বড় সম্ভাবনা আছে, ভালো করে তৈরি করবে। আমি নোটসে দিয়েছি। আমি ইন জেনারেল পিকে বোসের বইটা ফলো করেছি, বিকজ পিকে বোসের বইটা খুবই কম্প্রিহেন্সিভ। তোমরা ইচ্ছে করলে অন্য যে কোনো বই ফলো করতে পারো। এসি বাউয়ের বই খুবই ভালো, কিন্তু বিরাট বড়, মানে ধরো যে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স করেছে 50 পাতা জুড়ে, ইটস এ হিউজ বুক। সেখানে আমি প্রশান্ত বাবুর বইটা ইউজ করেছি, খুবই জ্ঞানী মানুষ প্রশান্ত কুমার ঘোষ। এখন বইটা অনেক সময় পাওয়া যায় না, তো এই বইটা আমি ইউজ করেছি। এখান থেকে কিন্তু খুব সহজে তোমরা, মানে প্রচুর লোন ওয়ার্ডস পর দেওয়া আছে, এর ফলে একটা ভুলে গেলে আর একটা মনে থাকার সম্ভাবনা। এবং মোরাললেস খুব বেশি বড় নয় নোটগুলো, যদিও মানে প্রিন্ট এখানে অনেকটা বড়, কিন্তু আমি বলে দেবো যে কতটা মোটামুটি মোরাললেস ইউজ করতে হবে। ফলে তোমরা, আমি যে তোমাদেরকে গুগল ড্রাইভে প্রশান্ত কুমার বোস থেকে মোটামুটি মানে যতটা নেসেসারি অংশ সব করে দিয়ে দিয়েছি। প্রশান্ত কুমার বোস ছাড়াও আমি আরো অনেক মেটেরিয়াল ইউজ করেছি। আমি কেবলমাত্র ল্যাটিন, ফ্রেঞ্চ আর স্ক্যান্ডিনেভিয়ানে পিকে বোসটা ইউজ করেছি, বাকিগুলো অন্যান্য জায়গা থেকেও ইউজ করেছি। সো আমরা একটা মোটামুটি টেক্সট ফলো করছি, এবং সেটা হচ্ছে পিকে বোসের বই। এই টেক্সটটা মোরাললেস ফলো করে আমরা হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে লোন ওয়ার্ডস এর যে জায়গাগুলো, মানে ল্যাটিন, স্ক্যান্ডিনেভিয়ান, ফ্রেঞ্চ, এই তিনটে অন্তত পড়বো। ঠিক আছে, বলো। স্যার বলছিলাম যে আপনি আমাদেরকে যে মেটেরিয়ালসটা দেবেন, সেখানে কি আপনি নোটসটা তৈরি করে দিয়েছেন, না আমাদেরকে এখান থেকে তৈরি করতে হবে? তোমাদেরকে এখান থেকে তৈরি করতে হবে। তার কারণটা হচ্ছে যে আমি DSE-3 এর উপরে তৈরি করেছি মেটেরিয়াল, কিন্তু DSE-4 এর উপরে আলাদা করে তৈরি করিনি, আগের বারেও করিনি, এইটাই দিয়েছিলাম।
তোমরা এখান থেকেই মোরলেস তৈরি করে নাও, খুব একটা অসুবিধা হবে না। কারণ এখানে মানে যেহেতু ডিএসসি 3টা করেছিলাম, কারণ ডিএসসি 3তে যেহেতু কোয়েশ্চেন খুব কমপ্লেক্স আসে, এখানে ডিএসসি 4 এ কোয়েশ্চেন একেবারেই কমপ্লেক্স আসে না, একদম ডাইরেক্টলি সিলেবাস থেকে কোড করে আসে। মোটামুটি শিওর থাকো ল্যাটিন ইনফ্লুয়েন্স ডাইরেক্টলি আসবে, ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স ডাইরেক্ট আসবে, স্ক্যান্ডিনেভিয়ান ডাইরেক্ট আসবে, তারপরে ভাওয়েল শিফট, তারপরে ওয়ার্ড ফরমেশন, এগুলো মোটামুটি মোরলেস ডাইরেক্ট আসবে। ডাইরেক্ট আসে বলে কিন্তু ডাইরেক্টলি পুরোটা আছে, তাই আমি আলাদা করে এক্ষেত্রে নোটস তৈরি করিনি। কিন্তু ওখানে অনেক ধরনেরই থিওরির বই থেকে অনেক ধরনের কমপ্লেক্স কোয়েশ্চেন, কনসেপ্ট বেস কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো নিয়ে আমি নোটটা তৈরি করেছিলাম। বুঝতে পেরেছো? ওকে স্যার। বেশ বেশ। সো ল্যাটিন ইনফ্লুয়েন্স লিখতে গেলে তোমাদের বেসিক্যালি যখন শুরু করতে হবে, তোমরা বলতে পারো, আমি আগেই বলেছি দুটো ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে ল্যাটিন ইনফ্লুয়েন্স বিফোর দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য ক্রিশ্চিয়ানিটি। The Christianity happens in Britain around 597 AD. The basically before Christianity means Roman occupation of the Great Britain. যখন Julius Caesar, Augustus Caesar and others actually occupied Britain from 43 AD down to 410 AD. এই সময়ে যেটাকে বলা হয় ফার্স্ট স্ট্রেটাম অফ দ্য ল্যাটিন লোনস। স্ট্রেটাম মানে স্তর, স্ট্রেটাম মানে লেয়ার। সো ফার্স্ট লেয়ার অফ দ্য ল্যাটিন লোন ওয়ার্ডস আমরা একবার দেখার চেষ্টা করব। বেসিক্যালি ল্যাটিন ইনফ্লুয়েন্স অন দ্য, আমি একটু হাইলাইট করে করে পড়াচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে কোন অংশটা ইম্পর্টেন্ট। দ্য অ্যাক্সিডেন্ট, ও এটা হচ্ছে না হাইলাইট, বিকজ তার কারণটা হচ্ছে যে এটা তো স্ক্যান করা এটাই মুশকিল আছে। ঠিক আছে, আমি জায়গাটা বলে দিচ্ছি, তাহলেই দেখলে বুঝতে পারবে। সো বেসিক্যালি ল্যাটিন ইনফ্লুয়েন্স অন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ is perhaps the most important of all the foreign contributions that have enriched the English tongue. So English tongue has been enriched. One of the most important influence upon the English language is of course the Latin language, and it is basically the foundation. ইংরেজি ল্যাঙ্গুয়েজের একদম প্রথম দিকের ইনফ্লুয়েন্স হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, এবং এটা প্রায় ভিত্তি প্রস্তরটাকে প্রথমবারের জন্য বপন করছে। and we will eventually learn about the Scandinavian and the French influence later on, but Latin influence was the first influence upon the English language because this was before the introduction of the Christianity in England. ইংল্যান্ডে ক্রিশ্চিয়ানিটির অনেক আগে এটা প্রথমবার এস্টাবলিশড হয়েছিল। So some of the important Latin words which the English with their Germanic brethren on the continent borrowed, প্রথম যখন এলো ইংরেজি ভাষাটা, মাথায় রেখো প্রথমবার যখন ল্যাটিনদের সঙ্গে ইংরেজদের প্রথমবার দেখা হচ্ছে, যখন প্রথমবার ইন্ট্রোডাকশন হচ্ছে, কোন শব্দগুলো আসবে, এই শব্দগুলোর উপরে ভিত্তি করে, শব্দগুলোর প্রকৃতির উপরে ভিত্তি করে তুমি মানুষগুলোকে চিনতে পারবে। এর ফলে যখনই কন্ট্যাক্ট হচ্ছে বিটুইন দ্য সেটলার্স, ACTTLER, সেটলার মানে যারা কলোনাইজড মাস্টার, যারা কলোনাইজ করবে ব্রিটেনকে, তারা এমন অনেক জিনিস আনছে যে জিনিসগুলো সেই সময়কার কেল্টিক মানুষদের কাছে ছিল না। প্রথম তো কেল্টিক মানুষদের কাছে ছিল, তারপরে ল্যাটিন। তো সেই সমস্ত কেল্টিক যারা উপজাতি তাদের কাছে এই ওয়ার্ডগুলো ছিল না, তারা সেই ওয়ার্ডগুলো বড় করছে। কি কি ওয়ার্ড? ওয়াইন অ্যাজ আ মোড অফ ইনটক্সিকেশন, নেশা করার পদার্থ হিসেবে তারা ইউজ করতো না। পি মানে হচ্ছে মটর দানা, প্রথমবার ল্যাটিন থেকে আসছে। প্লাম মানে পাম কেক হয়, এক ধরনের গাছ আর কি, মানে বেসিক্যালি খেজুর জাতীয় এক ধরনের গাছ, প্লাম। চিজ প্রথম ইউজ করছে। চিপ, CHAP, চিপ মানে কম মূল্যে যা। মিন্ট জাতীয়। স্ট্রিট, কুক, কিচেন মানে রান্নাঘরের কনসেপশনটা তখন ওদের হয়তো অন্য ওয়ার্ড ছিল। মিল মানে কলকারখানা জাতীয়। তো এই জাতীয় শব্দ ওয়াইন, প্লাম, চিজ, চিপ, মিন্ট, স্ট্রিট, কুক, কিচেন, এই শব্দগুলো প্রথমবার বড় হচ্ছে। So the words that were borrowed mainly related to the commerce and travel. এক সেকেন্ড দাঁড়াও তো, আমি এটাকে একবার অ্যাডোব রিডার দিয়ে খুলি,
তাহলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আই ক্যান মার্ক আউট অ্যাকচুয়ালি। এক সেকেন্ড, হ্যাঁ সরি। ওপেন উইথ আসলে আমি ফ্যান্টম রিডারটা ইউজ করি কারণ ফ্যান্টম রিডারের সুবিধে যে কোনো পিডিএফ এডিট করা যায়, কিন্তু মানে মানে ওটা মার্ক সব ওয়ার্ড করা যায় না, তো ওই জন্যই আমি অ্যাডোব রিডারে এলাম ডিফল্ট অ্যাপ্লিকেশন। ইয়েস, so the words that were borrowed mainly related to the commerce and travel, war and warfare, names of the household articles like vessels and receptacles, and names of the plants and the fruit. ফলে প্রথমবার তারা কমার্স, ট্রাভেল, ওয়ারফেয়ার, যুদ্ধ, হাউসহোল্ড আর্টিকেল যেরকম বিভিন্ন জিনিসপত্র এবং প্লান্ট এবং ফ্রুট এইখান থেকে নামগুলোকে বড় করতে আরম্ভ করলো। এবং যেটা প্রথমবার ঘটলো আর কি মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ল্যাটিন থেকে যখন গেল, দ্য কামিং অফ দ্য খ্রিস্টান কালচার টু ইংল্যান্ড in a Latin form with the Roman missionaries and those from Ireland in the 7th century brought a few more Latin words. যখন আস্তে আস্তে ইংল্যান্ডে একটা খ্রিস্টান কালচার আসছে এবং প্রচুর পরিমাণে রোমান মিশনারিরা আয়ারল্যান্ড থেকে যখন ইংল্যান্ডে একটা বড় অংশ যাচ্ছে, তখন আরো অন্যান্য ল্যাটিন ওয়ার্ডস ছড়িয়ে পড়ছে। So that a number of Latin words gave the English terms that have remained with us. এবং এর ফলে অনেক ইংলিশ টার্মের মধ্যে ল্যাটিন ওয়ার্ড আমাদের রয়ে গেছে। ফর এক্সাম্পল, যেখান থেকে ল্যাটিন ওয়ার্ড থেকে ইংলিশ ডেরিভেটিভ আসছে, ভালো করে বোঝো, ল্যাটিন ওয়ার্ডটা ছিল ল্যাটিন, কিন্তু সেখান থেকে ইংলিশ ডেরিভেটিভ নিজের মতো ক্রিয়েটেড হয়ে গেছে। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ড মিনিস্টার বা মিনস্টার বলা হয়। মিনিস্টার মানে এনিওয়ান মিনিস্টার বলো, মন্ত্রী না, নয়। মিনিস্টার মানে অ্যাকচুয়ালি একটা চার্চের হেড কে বলা হয় মিনিস্টার, মিনিস্টার অফ আ চার্চ। জেন আয়ারে পড়েছো, জেন আয়ারের সেন্ট জন রিভার্স, জেন আয়ারের যে কাজিন ব্রাদার, সে মিনিস্টার ছিল। সো মিনিস্টার আমরা এখন বলি মন্ত্রী, কিন্তু মিনিস্টার এক্স্যাক্টলি এখনো ইউজ করা হয় মিনিস্টার খ্রিস্টান টার্মে, একটা চার্চের হেড মানে আর্ক বিশপের তলায়, ক্লার্জিম্যানের পরে হচ্ছে মিনিস্টার। কোনখান থেকে এসছে? ল্যাটিন মনাস্টারিয়াম থেকে। মনাস্টারি শব্দটা ল্যাটিন মনাস্টারিয়াম থেকে, মনাস্টারি পর্যন্ত শব্দটা যেটা বুদ্ধিস্ট মনাস্টারি, সেখানে পর্যন্ত নেওয়া হয়েছে শব্দটা। ফলে ল্যাটিন মনাস্টারিয়াম, সেখান থেকে মিনিস্টার। ফর এক্সাম্পল, মঙ্ক, মঙ্ক মানে কি? সাধু। কোনখান থেকে এসছে? ল্যাটিন মনাকাস। ইংলিশ ওয়ার্ড বিশপ, বিশপ মানে বিশপ অর্ডারস হিজ টম্ব অ্যাট সেন্ট প্র্যাক্সিডস, বিখ্যাত পোয়েম রবার্ট ব্রাউনিং এর লেখা। বিশপ ইজ আ রিলিজিয়াস পজিশন, ওই পরপর আর্ক বিশপ, বিশপ, তার আগে ক্লার্জিম্যান, তার আগে পোপ, তার আগে মিনিস্টার, আলটিমেটলি গিয়ে পোপ। তো বিশপ কোনখান থেকে এসছে? কোন শব্দ থেকে এসছে? ল্যাটিন এপিস্কোপাস। এপিস্কোপাস শব্দটা ইংলিশেও রয়েছে। এপিস্কোপাল মানে কি আমরা দেখে নেব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াতে গেলে একটা ব্যাপার, অনেক অজানা শব্দ শিখবে, শব্দগুলো লিখে রাখবে, পরবর্তীকালে মনে রাখতে হবে। খুবই ভোকাবুলারির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কাজ করে। এপিস্কোপাল, এপিস্কোপাল মিনিং আমরা এক্সাক্ট এপিস্কোপাল বা এপিস্কোপাসের মানে জেনে নেব। রিলেটিং টু সাম ফর্ম অফ খ্রিস্টান চার্চ কে বলা হয় এপিস্কোপাল। এপিস্কোপাল মানে রিলেটিং টু এ বিশপ অর বিশপস or of a church governed by having bishop, যে সমস্ত চার্চের মধ্যে বিশপ রয়েছে তাকে বলা হয় এপিস্কোপাল। সো প্যাপাল মানেও একই, প্যাপাল মানেও রিলেটেড টু দ্য ক্লার্জিম্যান সুপ্রিমেসি, প্যাপাল সুপ্রিমেসি মানে যেখানে পুরোহিত তন্ত্র চলে। সো এপিস্কোপাল মানেও পুরোহিত সংক্রান্ত, বিশপ রিলেটেড টু দ্য বিশপ। তো সেখান থেকে যে শব্দটা এসছে দ্যাট ইজ বিশপ। প্রিস্ট ইউজ করো, ল্যাটিন প্রেসবাইটার, প্রেসবাইটেরিয়ান বলে একটা আলাদা রিলিজিয়াস ডিনোমিনেশন রয়েছে, তোমরা কি জানো? প্রেসবাইটেরিয়ান, পিআরইএস বাইটেরিয়ান, প্রেসবাইটেরিয়ান চার্চ, যেরকম ক্যাথলিক চার্চ, যেরকম পিউরিটানিক চার্চ, সেরকম প্রেসবাইটেরিয়ান ইজ আ পার্টিকুলার রিলিজিয়াস
denomination. Presbyterianism, it's a part of the Reformed tradition within Protestantism. Protestantism মধ্যে একটা বিশেষ শাখা হচ্ছে Presbyterianism, which traces its origins to the Great Britain, specifically Scotland. যে রিলিজিয়াস মুভমেন্টে প্রথমবার স্কটল্যান্ড থেকে হয় এবং তারা ক্যাথলিসিজমকে রিজেক্ট করে একটা নিজস্ব রিলিজিয়াস ডিনোমিনেশন তৈরি করে, দ্যাট ইজ প্রেসবাইটেরিয়ানিজম। যেরকম হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, সেখান থেকে অনেক কিছু বেরিয়েছে, বুদ্ধিজম, জৈনিজম এবং অন্যান্য, যেরকম শিয়া বা সুন্নি ইসলামিক কালচারে, একই রকম ভাবে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্টিজম, প্রেসবাইটেরিয়ান, এরকম বিভিন্ন কালচারাল রিলিজিয়াস ডিনোমিনেশনের জন্ম। মানে এই শব্দগুলো কিন্তু ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। মাথায় রেখো, ইটস আ টেকনিক্যাল সাবজেক্ট। হিস্ট্রি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ আ টেকনিক্যাল সাবজেক্ট। তোমায় কিন্তু মনে রাখতে হবে, ভুলে গেলে কিন্তু কোনো মূল্য নেই। যেখানে বারবার পড়তে হবে, দেখতে হবে, মুখস্থ করতে হবে। আমি পড়িয়ে দিলাম, তোমরা অনলাইন এক্সামিনেশনে বাড়িতে লিখে ফেললে, আলাদা করে শিখে কিন্তু মূল্য নেই। হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ শেখার তখনই মূল্য যখন তুমি বিষয়টাকে আত্মস্থ করবে, বিষয়টা নিয়ে চর্চা করবে, প্রত্যেকদিন নতুন ভোকাবুলারিতে শিখবে। Am I clear? বেশ। ফর এক্সাম্পল, চার্চ। চার্চ শব্দটা ল্যাটিন শব্দ, খুবই অন্যরকম শব্দ। সিরিকাম, সিরিকাম মিন্স আ কাইন্ড অফ বিল্ডিং ফর দ্য রিলিজিয়াস পারপাস। সিরিয়াকাম, সেই সিরিয়াকাম শব্দ থেকে ইংলিশ ওয়ার্ড চার্চ ক্রিয়েটেড হয়েছে। ফলে প্রত্যেকটি ইংলিশ শব্দ, মিনিস্টার, মঙ্ক, প্রিস্ট, কিন্তু এগুলো ক্রিয়েটেড হচ্ছে কোন একটা ল্যাটিন ডেরিভেটিভ থেকে। এইভাবে কেমন ভাবে এই জিনিসগুলো ক্রিয়েটেড হয় সেই জিনিসগুলো আমরা দেখব। এখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়েছে। বলছে, besides these Christian Latin loanwords, in early Old English times there came into the language some permanent Christian words to express the new ideas, also from purely native sources. Old English language এই খ্রিস্টান ল্যাটিন লোন ওয়ার্ডস আর্লি ওল্ড ইংলিশ টাইমসেও এসছে, মানে যখন অ্যাংলো স্যাক্সনরা ছিল তখন এসছে। এরকম বেশ কয়েকটা শব্দ আমরা দেখে নেব। ফর এক্সাম্পল, ওল্ড ইংলিশ ইস্ট্রন, এই শব্দটা এখন আমরা পাই না। ইস্ট্রন referred before the coming of the Christianity to a great pagan spring festival celebrating their goddess of the spring called Ostro. ফলে প্যাগান মানে বহুদেববাদ, ক্রিশ্চিয়ানিটি একটা সিঙ্গল গডকে ডিনোট করে। প্যাগানিজম ছিল কখন? যখন অ্যাংলো স্যাক্সনরা ইংল্যান্ডে ছিল। কত থেকে কত? ফ্রম দ্য 6th century ডাউন টু দ্য 1066 AD। এবার এই যে প্যাগানিজম, বহুদেববাদ যখন ইংল্যান্ডে প্রচলিত, তখন ফেস্টিভিটি, প্রচুর ফেস্টিভ্যাল থেকে, এরকম গ্রিক ফেস্টিভ্যাল ডায়োনাইসাস হতো। ডায়োনাইসিয়াসের ফেস্টিভ্যাল থেকে একটা বিখ্যাত একটা বিখ্যাত আর্টিস্টিক মুভমেন্টের ক্রিয়েশন হয়। সেটা কি? ডায়োনাইসিয়াসের ফেস্টিভ্যাল থেকে কোন রিলিজিয়াস জনরা জন্ম হয়? কোন লিটারারি জনরা জন্ম হয়? দ্য ফেস্টিভ্যাল অফ দ্য ডায়োনাইসিয়াস, এই বলা উচিত এটা। সৃজনী, পৌলমী, অর্পিতা, অনেকবার বলেছি, গ্রিক ডায়োনাইসিয়াসের ফেস্টিভ্যাল থেকে কোন রিলিজিয়াস জনরা জন্ম হয়? মোহনানন্দ স্যারও বহুবার বলেছেন ক্লাসের মধ্যে, ট্র্যাজেডি। ট্র্যাজেডি শতাব্দীর বলা উচিত ছিল, ট্র্যাজেডি। ট্র্যাজেডির জন্ম হচ্ছে ডায়োনাইসিয়াসের বিভিন্ন রিলিজিয়াস মুভমেন্টের থ্রু দিয়ে। ছাগলের কাপড় পরে তারা নাচানাচি করতো, অ্যান্ড সেখান থেকে ট্র্যাগস অ্যান্ড ট্র্যাগোডিয়ান, সেখান থেকে ট্র্যাজেডি, বিয়োগান্তক নাটক, সেখান থেকে স্কাইলাস, সফোক্লিস এবং ইউরিপিডিস তাদের ফেস্টিভ্যাল, এই ডায়োনাইসিয়াসের ফেস্টিভ্যালে তাদের গ্রেট ট্র্যাজিক ফেস্টিভ্যাল তারা লঞ্চ করে, যেখানে তাদের নাটকের মধ্যে প্রতিযোগিতা হতো। বলা উচিত, হ্যাঁ বলা উচিত ছিল। তো সেরকম ভাবে খেয়াল ছিল না, মনে রাখা উচিত ছিল। যাই হোক, তো এইরকমই একটা ফেস্টিভ্যাল হচ্ছে এস্ট্রন, একটা প্যাগান গড অস্ট্রোর নাম অনুসারে। ফর এক্সাম্পল, ওল্ড ইংলিশ ব্লেস, ব্লেস মানে আশীর্বাদ করা, যেটা which remained but the sense was modified to denote the Christian idea. ওল্ড ইংলিশ ব্লেস শব্দটার মানে ছিল অন্য, সেটাকে খ্রিস্টান শব্দ মানে আশীর্বাদ করার অর্থে ইউজ করা পরবর্তীকালে হয়েছে। এগুলো প্রত্যেকটাই ল্যাটিন ওয়ার্ড। এরপরে যেখানে
আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড স্ট্র্যাটাম অফ দ্য ল্যাটিন লোকস, দ্বিতীয় যে স্ট্র্যাটামে অনেক অনেক নতুন নতুন শব্দ, মানে দ্বিতীয় স্ট্র্যাটাম মানে সেকেন্ড মানে আফটার দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য ক্রিশ্চিয়ানিটি। মাথায় রেখো খ্রিস্টানাইজেশন হওয়ার পরেও খ্রিস্টানিটির যে অরিজিনাল টেক্সট সেটা কিন্তু ইংলিশে লেখা ছিল না, প্রত্যেকটাই ল্যাটিনে লেখা ছিল, ঠিক আছে? ফলে খ্রিস্টানিটির পরেও প্রচুর পরিমাণে ল্যাটিন ওয়ার্ডস ইংল্যান্ডে ঢুকতে আরম্ভ করে, এবং সেই শব্দগুলো কি প্রথমেই আসে সেই সমস্ত শব্দগুলো যেগুলো চার্চ ডিগনিটারিজ, রিলেটেড টু দ্য ডেজিগনেশন অফ দ্য চার্চেস। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে রিলিজিয়াস মিশনারিরা সেখানে এসছে এবং ধর্মটাকে চারিদিকে প্রচার করছে, ফলে ধর্ম প্রচারের রিলেটেড টার্মগুলো সেখানে ব্যবহার করা হবে, তাই তো? তো কোন কোন টার্মগুলো সেখানে ইউজ করা হচ্ছে? ফর এক্সাম্পল অ্যাপোস্টল। অ্যাপোস্টল মানে কি? APOSTL। অ্যাপোস্টল মানে বলা উচিত 7 অ্যাপোস্টল স্টোরি বাইবেলে আছে। Apostle were basically the followers of the Jesus Christ. Apostles স্যার ওই যে বলো, ওরা সে অনেক বছর ঘুমানোর পর যখন দেখেছিল যে সবাই ভগবান যীশু খ্রিস্টকে ভগবান ভাবতে শুরু করেছে, রাইট? তুমি অনেকটা তুমি কি থ্রি ওয়াইজ মেন অফ দ্য ইস্ট মেজাইয়ের কথা বলছো, নাকি তুমি অ্যাপোস্টলের কথাই বলছো? না স্যার, ওই 7 জন যে ছিল যে ওই খ্রিস্টের অনুগামী। ও তুমি এটা বলছো সেটা হচ্ছে ওই জন ডানের যে কবিতায় 7 স্লিপার্স ডেন, সেখানে 7 স্লিপার্স ডেন না, এটা আলাদা। 7 স্লিপার্স ডেন আরো পরের গল্প, এইটা হচ্ছে তার আগের গল্প, সেটা অন্য। তাহলে অ্যাপোস্টল মানে তো শিষ্য বা অনুগামী, তাই তো? অ্যাবসলিউটলি, অ্যাপোস্টল মানে হচ্ছে অনুগামী, ডিসাইপলস। এবং খ্রিস্টান থিওলজিতে ও যেমন 7টা বললো, এটা 12 অ্যাপোস্টলের কনসেপ্ট রয়েছে। দে ওয়্যার দ্য 12 প্রাইমারি ডিসাইপলস অফ দ্য জিসাস ক্রাইস্ট। তাদের ক্ষেত্রেই, হ্যাঁ বলো। মানে অ্যাপোস্টল আর তীর্থঙ্করের মধ্যে মানে পার্থক্যটা কোথায়? অ্যাপোস্টল আর মানে পার্থক্য অ্যাজ সাচ কিছু নেই, পার্থক্য একই, কিন্তু মানে পার্থক্য কিছু নেই, কিন্তু তীর্থঙ্কর একটা এসেনশিয়ালি বুদ্ধিস্ট কনসেপ্ট আর একটা খ্রিস্টান কনসেপ্ট। এবার খ্রিস্টান কনসেপ্ট এবং বুদ্ধিস্ট কনসেপ্টের মধ্যে তো বিরাট পার্থক্য সেই অর্থে, কারণ এখানে খ্রিস্টানিটিতে মোক্ষ লাভের উপায় হচ্ছে মানে অনেক ধরনের মোক্ষ লাভের উপায়, কিন্তু বুদ্ধিজমে মোক্ষ লাভের উপায় হচ্ছে একমাত্র এবং একমাত্র সাফারিং, অনলি যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়ে আলটিমেট স্যালভেশন হবে। ফলে খ্রিস্টানিটি এবং বুদ্ধিজমের মধ্যে অনেক ধরনের যে রিলিজিয়াস টেনেটে পার্থক্য, সেই টেনেটেই তীর্থঙ্কর এবং অ্যাপোস্টলের মধ্যে পার্থক্য। এমনি খালি চোখে পার্থক্য নেই, কিন্তু এমনি বিরাট পার্থক্য থাকবে ন্যাচারালি, কারণ দুটো সম্পূর্ণ ডিফারেন্ট রিলিজিয়ন। মানে কনসেপ্টটা একই, কিন্তু দুটো ধর্ম যেহেতু আলাদা, তাই তাদের মানে তাদের নীতি বা আচরণ এগুলো সব আলাদা হতে পারে, সেটাই তো বলছেন? অ্যাবসলিউটলি, আমি এটাই বলছি, ঠিক আছে? এই যে বিখ্যাত একটা পেন্টিং, এই পেন্টিংটা এখন আর পাওয়া যায় না, মানে নষ্ট হয়ে গেছে। এটা একটা রেনোভেটেড আইডিয়া, দ্য লাস্ট সাফার। এটা লিওনার্দো দা ভিঞ্চির আঁকা, 1490 সালে আঁকা। ক্রাইস্টের শেষ খাবার, এরপরেই ক্রাইস্টকে ক্রুসিফাই করা হবে, তার আগে যে 12 জন ডিসাইপল যে বসে আছে, এটাই হচ্ছে যীশু খ্রিস্টের সব থেকে ক্লোজেস্ট যে 12 জন ডিসাইপল। এর নামে অনেক ক্ষেত্রে খ্রিস্টানিটির বাইবেলে অনেক সেকশন রয়েছে এদের নামে, যেরকম সেন্ট লিউকের নামে একটা সেকশন আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো এই শব্দটাও কিন্তু প্রথমবার যাদেরকে স্যার, এটা যাদেরকে যীশু খ্রিস্ট মানে খ্রিস্ট ধর্ম ছড়ানোর জন্য যে এটা দিয়েছিলেন, সেই খ্রিস্টরা ধরে ফেলেছো, যাদেরকে যীশু খ্রিস্ট খ্রিস্ট ধর্ম স্প্রেড করার জন্য বলেছিল, করার জন্য দায়িত্ব দিয়েছিল। রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। সো other words like for example disciple, apostle আর disciple কাছাকাছি শব্দ, কিন্তু ডিফারেন্ট মিনিং। ডিসাইপল শিষ্য কথাটা নন রিলিজিয়াস সেকুলার কনটেক্সটেও হয়। পোপ, আমরা জানি খ্রিস্টানিটি সব থেকে হেড কে বলা হয় পোপ, ন্যাচারালি ইটালিয়ান অরিজিন, ফলে ল্যাটিন অরিজিন। পোপটা তো মানে পোপ কনসেপ্টটাই তো ভ্যাটিকান সিটিতে অরিজিনেট হচ্ছে। ভ্যাটিকান সিটি কোথায়? ভ্যাটিকান সিটি একটা ছোট্ট জায়গা ইটালির মধ্যে, রোমের মধ্যে একটা ছোট্ট শহর, এখন এটা দেশ হয়ে গেছে, তাই তো? ফলে ন্যাচারালি মাথায় রেখো যে কনসেপ্ট অফ দ্য খ্রিস্টানিটি, যে বেসিক খ্রিস্টানিটি কনসেপ্ট, সেটা কিন্তু রোম থেকেই অরিজিনেট করছে,
ইটালি থেকে অরিজিনেট করছে, ভ্যাটিকান সিটি থেকে অরিজিনেট করছে, ফলে ন্যাচারালি সমস্ত রিলিজিয়াস ওয়ার্ডস গুলো সেখান থেকেই আসবে। এই যে লজিক, এই লজিক যদি মাথায় রাখতে পারো তাহলে শব্দগুলো মনে রাখতে অসুবিধা হবে না, কারণ তোমাকে মাথায় রাখতে হবে ল্যাটিন ওয়ার্ডস মাত্রই বেশিরভাগ ক্ষেত্রেই সেটা রিলিজিয়ান রিলেটেড হবে, ধর্ম রিলেটেড হবে। বলো স্যার, বললেন আপনি যে ওয়ার্ড গুলো দেখলে চিনতে পারবে যে কোন ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষের কাছ থেকে আসছে, সেগুলো কিভাবে স্যার? সেগুলো এইভাবেই যে ল্যাটিন অ্যান্ড ইংলিশ কালচারের মধ্যে কন্ট্যাক্ট কোন কোন জায়গাতে হচ্ছে। আগে বলো, আমি তো বললাম তোমাকে দুটো ক্ষেত্রে কন্ট্যাক্ট হচ্ছে, একটা হচ্ছে প্রি খ্রিস্টানাইজেশন, একটা হচ্ছে পোস্ট খ্রিস্টানাইজেশন। প্রি খ্রিস্টানাইজেশন ল্যাটিন ওয়ার্ডস ভেরি স্মল, আমি অলরেডি পড়িয়ে দিয়েছি যেগুলো খুব অল্প অল্প। পোস্ট খ্রিস্টানাইজেশন ল্যাটিন ওয়ার্ডস, পোস্ট খ্রিস্টানাইজেশন মানে যীশু খ্রিস্টের মানে অনেক পরে, যীশু খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর বাদে যখন প্রথম খ্রিস্টানাইজেশন অফ দ্য ব্রিটেন হচ্ছে, যখন ব্রিটেন খ্রিস্টানিটিতে কনভার্ট হচ্ছে। কবে কনভার্ট হচ্ছে? 597 এডি, অগাস্টাইন কনভার্ট করছে। ফলে এই যে ওয়ার্ড গুলো, এই যে ল্যাটিন ওয়ার্ড গুলো, এগুলো কবে আসছে? 700 600 এই অব্দে আসছে। এবার যখনই 700 বা 600 অব্দে পোস্ট ক্রিস্টালাইজেশন ল্যাটিন ওয়ার্ড আসছে, সেগুলো কাদের দ্বারা আসছে? যারা ধর্ম প্রচারক। শুধু তো সেন্ট অগাস্টাইন একা তো ধর্ম প্রচারক ছিল না, তারপরে প্রচুর ধর্ম প্রচারক যারা ভ্যাটিকান সিটি, যারা রোম, ইটালি, এই সমস্ত জায়গা থেকে খ্রিস্টান ধর্মকে ব্রিটেনে প্রচার করতে আসছে। ভালো করে বোঝো, ব্রিটেন কিন্তু তার আগে একটা অ্যাবসলিউটলি প্যাগান রাষ্ট্র ছিল। সেখানেও কিন্তু গ্রিকদের যেরকম বহু দেবতা, জিউস থান্ডারের দেবতা, আমাদের যেরকম অরুণ, বরুণ, ইন্দ্র, পলিথেইস্টিক রিলিজিয়ান, অ্যাঙ্গলস এবং স্যাকশনও কিন্তু পলিথেইস্টিক ছিল। তারা বহুদেববাদে বিশ্বাস করত, তারা খ্রিস্টানিটিতে বিশ্বাস করতো না। খ্রিস্টানিটি তাদেরকে শিখিয়েছে কে? না 597 এর সেন্ট অগাস্টাইন। সে কোথাকার অরিজিন? সে হচ্ছে ল্যাটিন অরিজিন, বা সে আমরা বলতে পারি ইটালিয়ান অরিজিন। এবার ইটালিয়ান বা ল্যাটিন অরিজিন মানেই মানে কারা যাচ্ছে ধর্ম, মানে বেসিক্যালি কারা সেখানে যাচ্ছে? ধর্ম প্রচারকরা যাচ্ছে, এবং ধর্ম প্রচারকরাই সেখানে ল্যাটিনে প্রথমবার শেখাচ্ছে খ্রিস্টানিটি। মাথায় রাখতে হবে বাইবেল প্রথমবার, অরিজিনাল বাইবেল লেখা হচ্ছে অ্যারামিক ল্যাঙ্গুয়েজে, অ্যারামিক, এবং একটা বড় অংশ হিব্রুতে লেখা, জিউসদের লেখা হিব্রু ল্যাঙ্গুয়েজে লেখা অ্যারামিক। এবং যে ভাষায় কথা বলতো যীশু খ্রিস্ট, সেটা কি ল্যাঙ্গুয়েজ ছিল? সেটা অ্যারামিক ল্যাঙ্গুয়েজ ছিল। ARAMIC, অ্যারামিক, মনে থাকবে। যীশু খ্রিস্ট যে ভাষায় কথা বলতো সেই ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে অ্যারামিক। তোমরা যদি বিখ্যাত সিনেমা যদি কোনোদিন দেখো, সিনেমাটা বেশিক্ষণ দেখতে পারবে না, এতটাই ভয়ঙ্কর সিনেমা, গা থেকে চামড়া খুলে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। দ্য টেম্পটেশন অফ ক্রাইস্ট, বিখ্যাত সিনেমা। অ্যাডাল্ট সিনেমা বলা হয়, কিন্তু আমি তোমাদের বইয়ে লিখেছিলাম টেম্পটেশন অফ ক্রাইস্ট, মেল গিবসনের বিখ্যাত সিনেমা, সরি দ্য লাস্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট। অসাধারণ সিনেমা, ইটস অ্যান অ্যাবসলিউট ব্রিলিয়েন্ট সিনেমা। এই পুরো সিনেমাটাই কিন্তু অ্যারামিক ল্যাঙ্গুয়েজে করা, মানে যে অ্যারামিক ল্যাঙ্গুয়েজে যীশু খ্রিস্ট কথা বলতেন, সেই অ্যারামিক ল্যাঙ্গুয়েজ। সরি, এইটা তো মার্টিন স্করসেসির কথা। একটা ছিল আমাদের মেল গিবসনের করা, ভুলে গেছিলাম, প্রাইস বাই মেল গিবসন, বাই মেল গিবসন। এটাও খুবই, মানে এই দুটো সিনেমাই খুবই ফুল অফ ভায়োলেন্স। এটা খুব বিখ্যাত সিনেমা, লাস্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট। আর মেল গিবসনের ছিল দ্য প্যাশন অফ দ্য ক্রাইস্ট। দিস ইজ দ্য প্যাশন অফ দ্য ক্রাইস্ট। আমি ল্যাঙ্গুয়েজটা বলে, এই যে প্যাশন অফ দ্য ক্রাইস্ট 2004 আমেরিকান বিবলিক্যাল ড্রামা, পুরোটাই অ্যারামিক ল্যাঙ্গুয়েজে বলা, মানে সিনেমার মধ্যে ইংলিশ সাবটাইটেল হিসেবে ইউজ করা হয়েছে। ফলে অ্যারামিক এবং হিব্রু, এবং হিব্রু থেকে কিসে? ল্যাটিন, মানে খ্রিস্টানিটি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ল্যাটিন ভাষা, এবং ল্যাটিন থেকেই ইংলিশ এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হতে আরম্ভ করে। এবার ল্যাটিন ধর্ম প্রচারকরা যখন প্রথমবার ব্রিটেনে এসে ছড়াচ্ছে ধর্ম, তাহলে কিসে প্রচারিত? তাহলে ন্যাচারালি কোন শব্দগুলো আসবে? চার্চ রিলেটেড ওয়ার্ড, রিলিজিয়ান রিলেটেড ওয়ার্ড, ধর্ম রিলেটেড শব্দ, ধর্ম সম্পর্কিত শব্দগুলোই আসবে। একই রকম ভাবে যখন আমরা স্ক্যান্ডিনেভিয়ান শব্দগুলো দেখবো, ওরা খুব ভালো রান্না করতে পারত, ওরা এদের সঙ্গে মিশে গেছিল একদম, মানে স্ক্যান্ডিনেভিয়ানরা মানে অ্যাঙ্গলস এবং স্যাকশনদের সঙ্গে একেবারে ভাড়ার ঘরে ঢুকে পড়েছিল। ফলে প্রত্যেক দিনের যে ব্যবহারিক যে সামগ্রী, আমাদের বটল থেকে শুরু করে টেবিল, চেয়ার, এই প্রত্যেকটা শব্দ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান শব্দ। একই রকম ভাবে যখন ফ্রেঞ্চরা আসবে,
ব্রিটিশদের সঙ্গে মানে অ্যাংলো স্যাকশনদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে, তখন তারা হবে রুলিং ক্লাস, তারা যুদ্ধে জিতে এসছে, তারা শাসন করবে, তারা শাসক, আর ব্রিটিশরা বা অ্যাংলো স্যাকশনরা হচ্ছে শাসিত। ফলে সমস্ত যে অ্যাডমিনিস্ট্রেশনের ল্যাঙ্গুয়েজ তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। জুডিশিয়ারি, ল, অ্যাডমিনিস্ট্রেশন, এই প্রত্যেকটা শব্দ ফ্রেঞ্চ থেকে নেওয়া। বুঝতে পারছো অর্পিতা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইভাবে দেখতে হবে যে কন্ট্যাক্টটা কিভাবে হচ্ছে। এছাড়াও আরো অনেক ন্যাচারালি অনেক ধরনের এক্সেপশন থাকবে তো বডি। ল্যাটিন ইনফ্লুয়েন্স অনেক কম হয়েছে, ফলে অনেক কম শব্দ আছে। এরপরে যখন আমরা ফ্রেঞ্চ এবং স্ক্যান্ডিনেভিয়ানে যাবো, তোমরা বলবে বাবা গো মা গো এত শব্দ, ফলে ন্যাচারালি শুধুমাত্র তো শব্দগুলো একটা জায়গা থেকে আসবে না, কিন্তু তোমরা মোরাললেস শব্দগুলো দেখে বুঝতে পারবে যে কোন পার্টিকুলার ইন্টারাকশন থেকে আসছে। কারণ লোকগুলোর ধরন মানে কিভাবে তারা ব্রিটেনকে অকুপাই করছে সেই টাইপের উপরে ডিপেন্ড করে তারা লোন ওয়ার্ডসও ছড়াবে। Am I clear? হ্যাঁ স্যার। বেশ। একই রকম ভাবে ফর এক্সাম্পল দ্য ওয়ার্ডস আর্কবিশপ, আর্কবিশপ মানে বিশপের তলায়। রিলিজিয়াস ওয়ার্ড প্রভোস্ট, প্রভোস্ট মানে দেখে নেব আমরা, প্রভোস্ট ইজ অ্যাবসলিউটলি আ রিলিজিয়াস টার্ম, একটা পার্টিকুলার রিলিজিয়াস পজিশন। PROVOST, এক্সাক্ট মানেটা জেনে রাখা দরকার। তোমরা পরেও এক্সাক্ট মানে আমি বলার পরেও তোমরা গুগল করবে। প্রভোস্ট ইজ দ্য হেড অফ আ, এখানে তো এটা নন রিলিজিয়াস জায়গাতে বলছে, হেড অফ আ সার্টেন ইউনিভার্সিটি, কলেজেস স্পেশালি ইন অক্সফোর্ড এন্ড কেমব্রিজ। এবং আমাদের মাথায় রাখতে হবে অক্সফোর্ড বা কেমব্রিজের তখন যেটা পড়ানো হতো সেটা বেশিরভাগ ক্ষেত্রে ল্যাটিন এবং গ্রিক লিটারেচার, এবং পরবর্তীকালে থিওলজি বা ধর্মতত্ত্ব পড়ানো হয়। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই সেই যে পজিশন এখানে থাকতো তারা প্রত্যেকেই রিলিজিয়াসলি অ্যাসোসিয়েটেড। অ্যাবট মানে হচ্ছে ওই পোপের তলায় একটা ধরনের পজিশন। এবং অন্যান্য বিভিন্ন খ্রিস্টান রিলিজিয়নের শব্দ, যেরকম শ্রাইন মানে তোমরা জানো দ্য শ্রাইন অফ দ্য জিসাস ক্রাইস্ট, মানে একটা টেম্পল বা মন্দির জাতীয় যেখানে থাকে। কাউল মানে মঙ্কস হুড, মানে মঙ্ক যেটা পরে তার যে হুড, তার সামনের দিকে যে মাথায় যে একটা আচ্ছাদন থাকে। প্যাল হচ্ছে ওই পিছনের দিকে যে আচ্ছাদনটা, রুল করা, মানুষের উপর রাজত্ব করা। ন্যাচারালি রিলিজিয়াস যেটা রুল করে। মাস মানে হচ্ছে জেনারেল পাবলিক, আবার মাস মানে কিন্তু খ্রিস্টানিটিতে মাস সার্ভিস, যখন সবাই মিলে একসঙ্গে ক্রাইস্টের আরাধনা করে। অফারিং মানে কি খ্রাইস্টকে অফার করছে। অল্টার মানে যেখানে যিশু খ্রিস্টানের মূর্তিটা থাকে, মানে দ্য এক্সাক্ট মানে বেদি, তাকে অল্টার বলা হয়। আমাদের যেরকম অল্টার বলতে ধরা যাক আমাদের হিন্দুইজমে অল্টারের কনসেপ্ট অ্যাজ সাচ নেই, কিন্তু ইসলামিকে অল্টারের কনসেপ্ট রয়েছে, যেখানে অ্যাকচুয়ালি ধরা হয় যে বেদিতে যীশুখ্রিস্ট বা মুহাম্মদের ডেড বডি বা মৃতদেহটা যার মধ্যে রয়েছে, মানে দ্যাট হুইচ এপিটোমাইজেস জিসাস ক্রাইস্ট। অ্যানথেম মানে সুর করে সেই রিলিজিয়নের প্রেয়ারটাকে পড়া। অ্যান্ড মার্টিয়ার মানে তোমরা জানো, মার্টিয়ার মানে হচ্ছে আজকাল মার্টিয়ার বলতে যে প্যাট্রিয়টিক যে দেশের ইন্দো চায়না বর্ডারে যে প্রাণ দিল তাকে বলে মার্টিয়ার। তখনকার দিনে মার্টিয়ার মানে জিসাস ক্রাইস্ট যে দেশের জন্য নিজের প্রাণ রিলিজিয়াস ওয়ারে বা ক্রুসেডে নিজের প্রাণ দিয়েছে, হি ইজ মার্টিয়ার। বলো পরিষ্কার? এছাড়া মিডল ইংলিশ পিরিয়ডে 1100 থেকে 1500 মধ্যেও অনেক ল্যাটিন ওয়ার্ডস ঢোকে। ল্যাটিন ওয়ার্ডস খুবই কম ঢোকে, ইনফ্যাক্ট রোমান অকুপেশনের সময়, রোমান অকুপেশনের পরে বেশি শব্দ ঢোকে, খ্রিস্টানাইজেশনের সময় তারপরে অনেক শব্দ ঢোকে। যেরকম কি শব্দ? লিগাল শব্দটা কিন্তু ইজ নট ফ্রেঞ্চ ইন অরিজিন বাট ল্যাটিন ইন অরিজিন। মাথায় রাখতে হবে একটা সময়ে রিলিজিয়ান মানেই ছিল ল, রিলিজিয়ান মানেই ল। আমি আমার মুখনিসৃত যে ধর্মীয় কথা সেটাই কিন্তু ল ছিল একটা সময়। প্রসিকিউট মানে শাস্তি দেওয়া, পানিশমেন্ট ইজ আ ল্যাটিন ওয়ার্ড। কাস্টাডি আমি তোমার কাস্টাডি দিলাম। এই শব্দগুলো কেন ঢুকছে? লিগাল টার্ম কেন ঢুকছে? কারণ রিলিজিয়ানের মধ্যে দিয়েই তখন পানিশমেন্ট দেওয়া হতো। তুমি যদি ক্রাইস্টকে না বিশ্বাস করো তোমাকে প্রসিকিউট করা, তোমাকে পানিশমেন্ট করা। এছাড়া অনেক সায়েন্টিফিক টার্ম ঢোকে। ফর এক্সাম্পল জেনিথ মানে কি? বলো। জেনিথ মানে স্কাই, দ্য জেনিথ অফ দ্য সাকসেস। তোমার সাফল্য আকাশ ছুঁয়েছে। আমি চাই তোমাদের সাফল্য আকাশ ছুঁয়ে। ইন্ডেক্স মেকানিক্যাল। এই প্রত্যেক ইন্ডেক্স মানে বইয়ের পেছনে যে ইন্ডেক্স থাকে
মেকানিক্যাল মানে মেকানিক্স, রিলেটেড টু দ্য মেকানিক্স। এই প্রত্যেকটা সায়েন্টিফিক টার্ম ঢুকেছে, প্রত্যেকটা ল্যাটিন। ইনকারনেট, ইনকারনেশন থেকে রূপ। পুলপিট, পুলপিট হচ্ছে যেখান থেকে দাঁড়িয়ে, পোডিয়াম বলা, যেখান থেকে দাঁড়িয়ে খ্রিস্টানিটিকে প্রচার করা হয়, একটা মঞ্চ। রোজারি, রোজারি মানে, রোজারি মানে কি? ROSARY, তোমরা যেভাবে মন্ত্র উচ্চারণ করো, জপমালা, তাকে বলা হয় রোজারি। স্ক্রিপচার, স্ক্রিপচার ইন এক্লেসিয়াস্টিক্যাল টার্ম। স্ক্রিপচার মানে বেসিক্যালি যে রিলিজিয়ান স্ক্রিপচার, যেখান থেকে তোমরা অরিজিনালি ধর্মটাকে পড়া হয়। এক্লেসিয়াস্টিক্যাল মানে রিলেটেড টু রিলিজিয়ান। এছাড়া আরো অনেক শব্দ, যেরকম অ্যালিগরি, অর্নেট। অ্যালিগরি মানে আমরা জানি রূপক। সিমিলি, একটা অপরের সঙ্গে সিমিলারিটি। অর্নেট করা মানে তাকে অর্নামেন্টাল করা, আরো বেশি পরিমাণে তাকে সাজিয়ে গুছিয়ে বলা। এগুলো প্রত্যেকটাই লিটারারি টার্ম, ল্যাটিন টু ওয়ার্ড থেকে এসেছে। এছাড়াও আলসার এবং লুনাটিক, লুনাটিক মানে পাগল, লুনাটিক অ্যাসাইলাম। আলসার মানে ঘা। এই মেডিকেল টার্মিনোলজি গুলো ল্যাটিন থেকে এসেছে। এগুলো এক্সেপশন, এগুলোর মধ্যে অনেকগুলোই রিলিজিয়ান থেকে আসেনি, ফলে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। লুনাটিক, আলসার, অ্যালিগরি, অর্নেট, সিমিলি, ইনকারনেট, পুলপিট, রোজারি, স্ক্রিপচার, লিগ্যাল, প্রসিকিউট, কাস্টডি, জেনিথ, ইন্ডেক্স, মেকানিক্যাল। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? বেশ বেশ। এরপরে আমরা তৃতীয় স্টেজে আসছি। দ্য থার্ড স্টেজ ইজ নোন অ্যাজ দ্য থার্ড স্ট্রেটাম অফ দ্য ল্যাটিন ওয়ার্ডস, যেটা রেনেসাঁসে হচ্ছে। রেনেসাঁস হচ্ছে নবজাগরণের সময়। মাথায় রাখতে হবে আবার লজিক, কি করে রেনেসাঁস হয়েছিল আমাকে বলো একটুখানি। তোমাদের বলেছিলাম এডওয়ার্ড দ্য সেকেন্ড পড়াতে গিয়ে তোমরা সব ভুলে হজম করে ফেলেছো। বলো কিভাবে হয়েছিল? কেউ জানো? হোয়াট ইজ দ্য বেসিক ব্যাকগ্রাউন্ড অফ দ্য রেনেসাঁস? এগুলো তো জানতে হবে। শতাব্দী, সৃজনী। স্যার রেনেসাঁস মানে নবজাগরণ। হ্যাঁ, কিসের কারণে নবজাগরণ? নব কেন বলতে পারতো তো জাগরণ। হোয়াই রিবার্থ? রেনেসাঁসের এক্সাক্ট ট্রান্সলেশন বলছি, নতুন ভাবে চিন্তা ভাবনার সৃষ্টি হয়, সেই জন্য এটাকে নবজাগরণ বলা হচ্ছে। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু জাগরণ তো কোনো একবার হয়েছিল, সেটা কোন বার? স্যার বলো। আমি এক জায়গায় পড়েছিলাম রেনেসাঁসকে ওরা পুনর্জাগরণও বলছে, যেটা নবজাগরণ বলছে। কারণ একবার, কারণ বেসিক্যালি রোমে একবার হয়েছিল যে জাগরণ মধ্যযুগে, সেটা আবার চলে গেছিল, আবার তারপরে আবার নতুন করে জাগরণটা হয়েছিল, ওই জন্য পুনর্জাগরণ বলছে। বলে দিয়েছে মোটামুটি, শতাব্দী বলে দিয়েছে, দিশা 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 মোটামুটি বলে দিয়েছে, ঠিকই বলেছে। বেসিক্যালি রোমে হয়নি, ক্লাসিক্যাল রোম এবং গ্রিস এই দুটো দেশেই একটা সময় জাগরণ হয়েছে। সেই সময়টাকে বলা হয় the innovation of the new ideas, when Aristotle, Plato, Socrates, various Roman scholars, যারা তাদের নতুন থিঙ্কিং কে মানুষের সামনে প্রথমবার আনে, দর্শন বিদ্যাকে প্রথমবার আনে, এবং সেটা রোমে। আর তার সাথে কিছু নতুন নতুন আবিষ্কারও হয়, যে আবিষ্কারগুলোকেও তো রেনেসাঁসের একটা পার্টই ধরা হয়। সেটা তো রেনেসাঁসে হচ্ছে, সেটা তো রেনেসাঁসে হচ্ছে। আমি বলছি যে চিন্তা ভাবনাগুলো যেগুলো মানে আবিষ্কার অ্যারিস্টটল বা সক্রেটিসের সময় হয়, আবিষ্কার হয়েছে রেনেসাঁসে। আবিষ্কার হয়েছে বেসিক্যালি মোরাললেস বলা যেতে পারে 1490 থেকে 1660 এর মধ্যে, যে পিরিয়ডটাকে রেনেসাঁস বলা হয়। তুমি বলছো কোপারনিকাসের কথা, তুমি বলছো গ্যালিলিওর কথা, তুমি বলছো ভাস্কো ডা গামার ভারত চলে আসার কথা, তুমি বলছো ছাপাখানা আবিষ্কার। কি আবিষ্কার? প্রিন্টিং প্রেসের আবিষ্কার, অ্যাবসলিউটলি গুটেনবার্গের প্রিন্টিং প্রেসের আবিষ্কার, তুমি তার কথা বলছো। কিন্তু এর পেছনে যে আইডিয়া, যে চেতনা, যে ধারণা, যে মানুষের কাছে জ্ঞানকে পৌঁছে দিতে হবে, এই ধারণাটা কনস্ট্যান্টিনোপল এবং অ্যাথেন্সে ফ্লারিশ করে। স্যার আমি একটু বলবো? বলো। মানে হচ্ছে স্যার, চসারের যখন চসার মারা যান, মানে চসারের পরের যে এজটা হচ্ছে, চসারের পরে মানে এলিজাবেথের যে পিরিয়ডটা চলছে, সেই সময়ে কিছু মানে ইংলিশ লিটারেচারে স্বর্ণযুগ বলা হয় এলিজাবেথের পিরিয়ডকে। তো সেই সময় কিছু রাইটার মানে ইংলিশ থেকে অনেক কিছু দেয়, মানে ওই টাইমটা থেকে আমরা শেক্সপিয়ার, তারপর আরো যারা ছিলেন মিল্টন, মার্লো, স্পেন্সার, এরা মানে এমন কিছু কন্টেন্ট নিয়ে আসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ লিটারেচারে,
যেটা তখনকার মানুষের কাছে নতুন একটা জাগরণের সৃষ্টি করে। ইংলিশ লিটারেচারে পোয়েট্রি থেকে শুরু করে নতুন নতুন এমন অনেক জিনিস আছে যেগুলো আগে হয়নি লেখা, এবং মানুষকে ভাবতে শেখায়, এবং সাহিত্যের মধ্যে যে চেতনার ইয়েটা সেটা ওই টাইমে শুরু হয়। এবং ইংলিশ লিটারেচার কিন্তু মানে কনসেপ্ট ওয়াইজ ঠিক হচ্ছে না, এই কারণেই হচ্ছে না কারণ আমি একটা সোশ্যাল ইভেন্টের কথা বলছি, আমি লিটারেচারের কথা বলছি না। তার কারণটা হচ্ছে মিল্টন বা ক্রিস্টোফার মার্লো বা শেক্সপিয়ার, এরা তো দে আর দ্য প্রোডাক্ট অফ দ্য রেনেসন্স, তারা রেনেসন্সের প্রোডাক্ট, নবজাগরণের ফল আমরা বলতে পারি, উৎপাদন। কিন্তু নবজাগরণটা হলো কেন, এই ওয়াই কোয়েশ্চেনের সঙ্গে কিন্তু ল্যাটিন ইনফ্লুয়েন্সে জড়িত। মিল্টনের বহু লেখাতে ল্যাটিন ওয়ার্ডস পাবে প্রচুর। ফর এক্সাম্পল প্যারাডাইস লস্ট বিগিনস ইন, কিসে শুরু হচ্ছে? ইন মিডিয়াস রেস, ইন দ্য মিডল অফ থিংস। ইন মিডিয়াস রেস ইজ আ ল্যাটিন ওয়ার্ডস। কিন্তু এত যে ল্যাটিন শব্দ শেক্সপিয়ার বা মিল্টনে আসছে, সেটা কেন আসছে বিকজ অফ দিস ভেরি ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্ট। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্য ফল অফ দ্য কনস্ট্যান্টিনোপল, কনস্ট্যান্টিনোপলের পতন। ইট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য পার্ট, হ্যাঁ স্যার এইটাই ইতিহাসে পড়েছিলাম, কনস্ট্যান্টিনোপলের পতন। ইয়েস, বাইজেন্টাইন যেটা এসেছিল, হ্যাঁ রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল, সেটাতে অটোমান টার্করা, অটোমান এম্পায়ার তোমরা জানো তুরস্কের যে অটোমান এম্পায়ার, তারা আক্রমণ করে এবং একটা 53 দিনের সিজ হয়, গোটা কনস্ট্যান্টিনোপল পতন হয়। এবং তোমরা জানো নিরোর কথা শুনেছো, যে দূরে বসে কনস্ট্যান্টিনোপলের দূরে বসে বাঁশি বাজাচ্ছিল এবং কনস্ট্যান্টিনোপলের সম্পূর্ণ পতন হয়, ধ্বংস হয়। এবার কনস্ট্যান্টিনোপল ওয়াজ বেসিক্যালি দ্য সিট অফ দ্য ইউরোপিয়ান কালচার, অফ ইউরোপিয়ান ফিলোসফি, যেখানে প্রচুর স্কলার, প্রচুর ফিলোসফাররা এই গোটা কনস্ট্যান্টিনোপল জুড়ে ছিল। তারা এই যে ল্যাটিন এবং গ্রিক স্ক্রিপচার নিয়ে গোটা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, স্প্রেড করে যায়, এবং এই যে বিভিন্ন জায়গাতে এই বিভিন্ন কনস্ট্যান্টিনোপলের কালচার ছড়িয়ে পড়ে, তার ফলেই কিন্তু রেনেসাঁস হয়। নবজাগরণ হতো না যদি না গ্রিক এবং ল্যাটিন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস স্ক্রিপচার্স গোটা ইউরোপ জুড়ে 1453 পরে ছড়িয়ে না পড়তো। মাথায় রেখো, রেনেসাঁস যে জায়গাতে, যে ইউরোপের দেশে সব থেকে বেশি হয়েছিল, সেটা হচ্ছে ইটালি। ইটালিয়ান রেনেসাঁস সব থেকে আগে এসেছিল, সব থেকে আগে হয়েছিল, পরে জার্মানি, স্পেন, অফকোর্স ব্রিটেনে হয়। যেহেতু আমাদের দেশ একটা অ্যাংলোফোন কান্ট্রি, অ্যাংলোফোন মানে উই আর অ্যাকচুয়ালি দ্য former colony of the Britishers, right? We speak English language and hence we are Anglophone. আমরা যেহেতু ব্রিটিশ ঘেঁষা লোক, তাই আমরা ব্রিটিশ পার্সপেক্টিভ থেকে পুরো হিস্ট্রিটা পড়ি। এর ফলে কিন্তু আমাদের মুশকিল হয়, আমরা ধরে রাখি যে ব্রিটিশরা হচ্ছে শুরু এবং শেষ, তা কিন্তু একেবারেই নয়। ইউরোপের অন্যান্য দেশেরা রেনেসাঁসের ক্ষেত্রে কন্ট্রিবিউশন অনেক বেশি। ব্রিটেনে এলিজাবেথান এজে রেনেসাঁসের উত্থান হয়, সেটা অনেক অল্প পরিমাণেই হয়। ছাপাখানা ইনভেনশন কোথায়? গুটেনবার্গ জার্মানিতে। ফর এক্সাম্পল গ্যালিলিও গ্যালিলি কোথায়? ইটালি। কোপার্নিকাস কোথায় কাটলো? ইটালি। লিওনার্দো দা ভিঞ্চি কোথায় কাটলো? ইটালি। মাইকেলেঞ্জেলো কোথায় কাটলো? ইটালি। ব্রিটিশরা নেই, হাওয়া। কিন্তু যেহেতু আমরা 190 বছরের শাসন আমাদের দেশের মধ্যে রয়েছে, আমরা চিন্তা ভাবনাটা করি ব্রিটিশদের ধরে। রেনেসাঁস মানেই ব্রিটেন না, নয়। কারণ হচ্ছে এলিজাবেথের পিরিয়ডটা যখন পড়েছিলাম, আমি যখন পড়ছিলাম, ওখানে ওই মানে যে রাইটার গুলোর নাম বললাম, ওনাদেরই বেশিরভাগ যেটা দেওয়া রয়েছে, এটা লেখা আছে, ওটা লেখা আছে। একেবারেই তোমার দোষ নয়, এটা হচ্ছে আমাদের সিলেবাস মেকিং এর সিস্টেমের দোষ। কারণ ন্যাচারালি তুমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যেহেতু পড়ছো, তাই তোমাকে ব্রিটিশ হিস্ট্রি পড়ানো হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে মানে একটা ভালো বই তৈরি করতে গেলে মানে রেনেসাঁস বললে পুরো প্যান ইউরোপিয়ান পিকচারটা দেওয়া উচিত আর কি। তো যাই হোক, সেটা অন্য কথা। ফলে ইট অ্যাকচুয়ালি বিগিনস উইথ দ্য ইটালি। তাহলে একটা স্যার বলছি যে তাহলে আমাদের ভারতবর্ষের রেনেসাঁসের জন্য তাহলে কাদেরকে বলবো? ভারতবর্ষের রেনেসাঁস কারা এনেছে স্যার? এক্ষেত্রে কি মানে ইংরেজদেরকে বলা যেতে পারে না? হ্যাঁ অবশ্যই বলতে পারো। মানে তোমাকে এই ক্ষেত্রে এটা বলতে হবে, ইন্ডিয়াতে মানে প্রথমত ইন্ডিয়াতে রেনেসাঁস হয়েছে কিনা, দ্যাটস আ মাচ ডিবেটেড থিং।
ওকে, হ্যাঁ বেঙ্গল স্যার, কারণ কিছুজন আমি এটা শুনেছি ভারতের রেনেসাঁসটা কিছুজন এটাকে মেনে নিয়েছে যে আমাদের এখানে নবজাগরণ হয়েছে, কিন্তু আরেকটা তরফ মানতে চায়নি। অংশ তারও মানতে বিভিন্ন চাইনি। কারণ আছে। কারণ তারা বলেছে, যারা মানতে চায়নি তারা Right. বলেছে যে রেনেসাঁসটা শুধু শহর কেন্দ্রিক ছিল, গ্রামে এর কোনো প্রভাব পড়েনি। রাইট এটা কি করে রেনেসাঁস হতে পারে? ঠিক 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 বলেছো। রেনেসাঁসের যে ভিলেজ এবং একটা প্যান ইন্ডিয়ান কনটেক্সটে প্রভাব পড়েনি। ভারতবর্ষে রেনেসাঁসের কনসেপ্ট অবশ্যই ব্রিটিশরা এনেছিল, কিন্তু সেটাকে অ্যাপ্লাই করে কিছু ভারতীয়। তোমরা তাদের সবার নাম জানো, ফর এক্সাম্পল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তোমরা নাম জানো রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, তোমরা নাম জানো মাইকেল মধুসূদন দত্ত, অবশ্যই আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেশ কিছু সোশ্যাল রিফরমেশন, কালচারাল রিফরমেশন অ্যান্ড লিটারারি কন্ট্রিবিউশনস, শুধুমাত্র সাহিত্যে নয়, সাহিত্যে তো ধরা যাক লিখছে বুড়ো শালিকের ঘাড়েরও একেবারে একটা অন্য ধরনের বাংলা সাহিত্যে জন্ম হচ্ছে, স্যাটায়ার ধর্মী, ব্রিটিশদেরকে আক্রমণ করা। আনন্দমঠ লিখছেন প্রথমবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু সোশ্যাল রিফরমেশন, এই যে লর্ড বেন্টিং এর সাহায্যে সতীদাহ প্রথার অবলুপ্তি, অ্যাবলিশন অফ দ্য সতী, এই যে প্রথমবার একটা রিফরমেশন ক্রিয়েট করার চেষ্টা, এইটাকে বেঙ্গল রেনেসাঁস বলা হয়। বেঙ্গল রেনেসাঁস কন্টিনিউ করে, জেনারেলি বলা হয় যে আপ টু দ্য ডেথ অফ দ্য নেতাজি সুভাষ চন্দ্র বোস। কিন্তু অনেকে আবার এটাও আর্গু করে যে 1970s এর ক্যালকাটাতে আর এক ধরনের রেনেসাঁস হয়, যেটাও সব দিকে ছড়িয়ে পড়ে। সিনেমাতে ফর এক্সাম্পল উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, ফর এক্সাম্পল লেখাতে সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, তারাশঙ্কর চট্টোপাধ্যায়, জীবনানন্দ, অবশ্যই রেনেসাঁসের একটা বিরাট বড় পার্ট থাকবে রবীন্দ্রনাথ, এবং তারও পরবর্তীকালে ইনফ্যাক্ট সত্যজিৎ রায়। এই পর্যন্ত আরেক ধরনের সেকেন্ড মুভমেন্ট অফ দ্য রেনেসাঁস হয় 1960s, 70s, 80s এর কলকাতায়। অমর্ত্য সেন এই রেনেসাঁসের পার্ট। মাথায় রাখতে হবে, যখন স্ট্র্যাথনোবারে যাচ্ছেন জাহাজে করে অমর্ত্য সেন কিন্তু বিশ্বভারতীর একটা বিরাট বড় প্রোডাক্ট। রবীন্দ্রনাথ কিন্তু অমর্ত্যের নাম দিয়েছে অমর্ত্য। ফলে সেই ট্র্যাডিশনটা সমানে চলছে বলে অনেকেই বলে যে 1980-90 এর দশক পর্যন্ত বাংলায় পর্যন্ত রেনেসাঁস হয়েছে। এখনো যদি ভারতবর্ষের নোবেল প্রাইজ উইনারদের তোমরা নাম দেখো, সেখানে 3 জন বাঙালির নাম জলজল করছে, রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ফলে স্বামী বিবেকানন্দ কি রেনেসাঁসের পার্ট হবে না? কারা কারা? স্বামী বিবেকানন্দ অবশ্যই, আমি তো বললাম স্বামী বিবেকানন্দ ভেরি মাচ পার্ট অফ দ্য বেঙ্গল রেনেসাঁস, ঠিক আছে। এবং মানে শেষ হচ্ছে, মানে একটা মুভমেন্টে শেষ হয়, অনেকে বলে যে ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর মধ্যে দিয়ে, বা বেঙ্গল রেনেসাঁস। কারণ মাথায় রাখতে হবে, ভারতবর্ষের কিন্তু রেনেসাঁসের কনসেপ্টে ইন্ডিয়ান রেনেসাঁস বলে আলাদা কোনো রেনেসাঁসের কনসেপ্ট নেই, যেটা আছে বেঙ্গল রেনেসাঁস বলেই আছে। এবার ইন্ডিয়ান রেনেসাঁসে তুমি ঢোকাতে পারো অবশ্যই মহাত্মা গান্ধী এবং অন্যান্য থিঙ্কারকে, কিন্তু মানে জেনারেলি বেঙ্গল রেনেসাঁস ইজ আ মাচ মোর পপুলারাইজড টার্ম, ঠিক আছে। তো ফলে মানে রেনেসাঁস মানে ন্যাচারালি নবজাগরণ। তো আমি আবার আমার পুরনো কনসেপ্টে ফিরে আসছি, ল্যাটিন ইনফ্লুয়েন্স। এই রেনেসাঁসের ফলে যেটা ঘটলো, এই যে প্রচুর ল্যাটিন স্ক্রিপচার গোটা ইউরোপে ছড়িয়ে পড়লো, এর ফলে প্রচুর ল্যাটিন লোন ওয়ার্ড ইংরেজিতে আসতে আরম্ভ করলো। এবং আমরা দেখবো যে অলদো ল্যাটিন এলিমেন্টস হ্যাভ বিন পোরিং ইন ফ্রম দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, যদি ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে হচ্ছে, মানে একেবারে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে, ইয়েট the great period of the Latin influence was at the time of the Renaissance, especially during the period from 1550 to 1600. The rebirth of the classical scholarship led almost inevitably মানে অনিবার্যভাবে to the enrichment of the English language by a multitude of the words derived from the classical languages, which exercised tremendous influence on the English tongue. এই যে ক্লাসিক্যাল স্কলারশিপের রিবার্থ, গোটা ইউরোপ জুড়ে ক্লাসিক্যাল স্কলারশিপের ছড়িয়ে পড়া, সেটা লোকের মুখে মুখে নতুন ধরনের শব্দের আমদানি ঘটায়। This historical event turned the best minds of the Europe to the ancient civilization of the Greek and Rome. এর ফলেই গ্রিক এবং রোমের যে পুরনো সিভিলাইজেশন, তার দিকে এটা মানে আর কিছু বলা দরকার নেই, এইটুকু বলে ডাইরেক্টলি চলে গেলে একেবারে লোন ওয়ার্ডসে। ল্যাটিন ইনফ্লুয়েন্স এই ইংলিশ ভোকাবুলারিতে, এই ইন জেনারেল এই রেনেসাঁসের পরে আরো কি ভাবে হয়েছে সেটা পরপর বলে দিবে। ফর এক্সাম্পল কি এই যে এখানে সাবসেকশন করা আছে, কম্বাইন্ড ফ্রেঞ্চ এন্ড ল্যাটিন ইনফ্লুয়েন্স, ল্যাটিন এবং ফ্রেঞ্চ মিলিয়ে হয়েছে। ফর এক্সাম্পল কি
গ্রেভ, গ্রেভ মানে তোমরা জানো, গ্রেভইয়ার্ড, গ্রেভ মানে কি? শ্মশান, সমাধি 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 যেখানে দেয়, রাইট, সমাধি। গ্র্যাভিটি, দ্য ম্যাটার ইজ ফুল অফ দ্য গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে যার মধ্যে খুব ভীষণ পরিমাণে সিরিয়াসনেস আছে। সলিড, মাধ্যাকর্ষণ তো অহংকার না, অহংকার না, না না না, গ্র্যাভিটি মানে অহংকার নয়, গ্র্যাভিটি মানে ভ্যানিটি মানে অহংকার, গ্র্যাভিটি মানে এক্স্যাক্টলি বলে দিচ্ছি, গ্র্যাভিটি মানে দ্যাট হুইচ ইজ অ্যাবসলিউটলি সিরিয়াস, তাকে গ্র্যাভিটি বলে। ইনফ্যাক্ট দ্য ওয়ার্ড গ্র্যাভিটেশনাল, মাধ্যাকর্ষণ, এখান থেকে এসেছে, দেখে নিচ্ছি, সরি গ্র্যাভিটি বলতে আমি তো ওটাই বললাম, গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ, হ্যাঁ আমাদেরকে মানে গ্র্যাভিটেশনাল সেখান থেকে এসেছে। তো হ্যাঁ এটা তো মাধ্যাকর্ষণ শব্দ, ফিজিক্সের শব্দটা, এই যে এক্সট্রিম ইম্পর্টেন্স অফ সিরিয়াসনেস, তাকে গ্র্যাভিটি বলে। এই তোমাদের এই গুলিয়ে ফেলা ব্যাপারটা পাল্টাতে হবে, ঠিক আছে? ভ্যানিটি গ্র্যাভিটি গুলিয়ে যাচ্ছে হবে না, আরো বেশি পরিমাণে সিরিয়াস হতে হবে পড়াশোনার ব্যাপারে, ঠিক আছে? বেশ, আচ্ছা সলিড, সলিড বুঝতেই পারছো, সলিড, হ্যাঁ। এবং পজিশন, পজিশন মানে হচ্ছে একটা পার্টিকুলার পজিশন, ঠিক আছে? সলিড অ্যান্ড লিকুইড, আমার জ্ঞান একেবারেই সলিড নয়, লিকুইড আর কি। ফলে এগিয়ে যাচ্ছি, ল্যাটিনাইজড, এরকম ভাবে আরো অনেক ধরা যাক শব্দ, ফর এক্সাম্পল ল্যাটিনাইজড ফ্রেঞ্চ ওয়ার্ড। কি কি ল্যাটিনাইজড ফ্রেঞ্চ ওয়ার্ড? এই সময়টা খুব ইন্টারেস্টিং জিনিস ঘটে, সেটা হচ্ছে ল্যাটিন এবং ফ্রেঞ্চ একসঙ্গে মিলতে আরম্ভ করে, এবং এর ফলে ইন দ্য মিডল ইংলিশ দ্য ফর্মস ওয়্যার পারফেক্ট অ্যান্ড ভার্ডিট কামিং ফ্রম দ্য ফ্রেঞ্চ। মানে বেসিক্যালি এই পারফেক্ট শব্দটা ল্যাটিন ওয়ার্ড, আর ভার্ডিট হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড। এর ফলে কি হলো, পারফেক্ট নয়, পারফেক্ট অ্যান্ড ভার্ডিট, সেখান থেকে হ্যাঁ এই পরবর্তীকালে এটা হবে পারফেক্ট এবং ভার্ডিক্ট, এই দুটো ল্যাটিন ওয়ার্ড থেকে আসবে। পারফেক্ট মানে বলো, সঠিক মানে একদম ঠিক, হ্যাঁ একেবারে যেটা ঠিক, যার কোনো মধ্যে মানে যেটা কোনোভাবে ভুল হতে পারে না। ভার্ডিক্ট মানে কি? যথাযথ, যথাযথ। ভার্ডিক্ট মানে কি? ভার্ডিক্ট মানে আইন কোন জাজমেন্ট। আমি জাজমেন্টে দিলাম যে আজকে তোমাদের জেল হবে, ঠিক আছে? ফলে জাজমেন্ট তো সেটাই হয় যেটা পারফেক্ট, তাই না? মানে ধরে নেওয়া হয় যে পারফেক্টই জাজমেন্ট হবে, তাই না? ফলে এই পারফেক্ট এবং ভার্ডিক্ট, যেখানে এফ শব্দটা ছিল না, সরি এফ এর সি শব্দটা ছিল না, সেখান থেকে সি লোন ওয়ার্ডটা এনে পারফেক্ট এবং ভার্ডিক্ট এই শব্দটা এলো। এরকম ভাবে ফর এক্সাম্পল মিডল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এটা ইনফ্যাক্ট ইউজ করেছেন সাসু, সেখান থেকে ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন সেটাকে ল্যাঙ্গুয়েজ, ইউটাকে যোগ করে ল্যাঙ্গুয়েজ করেছে। একইভাবে ধরা যাক ডাউটি অ্যান্ড ডেটি, এই দুটো ফ্রেঞ্চ শব্দ, এখানে ল্যাটিন ইউ এবং বি এই দুটো দিয়ে ডাউট এবং বি দিয়ে শুধুমাত্র ডাউট এবং ডেট এই দুটো শব্দ ক্রিয়েট করছে। ফলে লোন ওয়ার্ডস কত রকমের হয়, একটা হচ্ছে ডাইরেক্টলি নিয়ে নিচ্ছে, একদম ডাইরেক্ট, ধরা যাক অ্যাপোস্টেল, ধরা যাক গ্র্যাভিটি, ডাইরেক্ট বরোইং। আরেকটাতে দুটো ভাষা একসঙ্গে মিশে কোনো একটা পার্টিকুলার শব্দ এক্সট্রা যোগ হয়ে সেখানে ক্রিয়েট হচ্ছে, যেরকম পারফেক্ট ভার্ডিক্ট ফ্রেঞ্চে, পারফেক্ট ভার্ডিক্ট ল্যাটিন ওয়ার্ড যোগ করে হচ্ছে। ডাউটি ডেটি ল্যাটিন বি, বি ইজ নট প্রোনাউন্সড, এই জন্য ডাউট, ল্যাটিন বি যোগ করে ডাউট এবং ডেট এই দুটো শব্দ ল্যাঙ্গুয়েজ থেকে ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হলো। একই রকম ভাবে এপ্রিল ল্যাটিনাইজড ইনটু এপ্রিল, আমাদের যে সিজন এপ্রিল, মিডল ইংলিশ ফ্রেঞ্চ থেকে এপ্রিল ছিল, সেখান থেকে এপ্রিল হলো। বলো ক্লিয়ার তো? বেশ, একই রকম ভাবে ডিফারেন্সিয়েশন ইন দ্য ফ্রেঞ্চ ওয়ার্ডস এন্ড দেন দ্য ল্যাটিন ডেরিভেটিভ। একটা নতুন কনসেপ্ট শিখিয়ে দিচ্ছি, কাকে ডেরিভেটিভ বলে। হোয়াট ইজ ডেরিভেটিভ? ডেরিভেটিভ হচ্ছে যখন কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড থেকে আর একটা পার্টিকুলার একটা উৎস, একটা অরিজিন ওয়ার্ড থেকে সেই উৎসটাকে নিয়ে একটা নতুন ভাবে একটা ডেরিভেশনাল ওয়েতে, সাপ্লিমেন্টারি ওয়েতে আর একটা নতুন শব্দ ক্রিয়েট হচ্ছে। ডেরিভেটিভ মানে যেটা এখান থেকে ডাইরেক্টলি তৈরি হয়নি, কিন্তু এখান থেকে মানে মানে তৈরি হওয়া পদার্থ। ফর এক্সাম্পল ছানা একটা দুগ্ধজাত পদার্থ, ছানা ইজ প্রডিউস ফ্রম দ্য মিল্ক। একই রকম ভাবে তো অনেকে হোয়ে প্রোটিন খায়, হোয়ে মানে ঘোল ইজ বেসিক্যালি প্রডিউসড ফ্রম দ্য মিল্ক, রাইট? These are all derivative words. ওয়ার্ড নেই, কিন্তু ওয়ার্ডের পরে ডেরিভেটিভ হিসেবে এখানে এসেছে। কি কি ওয়ার্ড আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। ফর এক্সাম্পল ফ্রেঞ্চ কালার, কালার ওয়ার্ডটা ইংলিশে আছে, ফ্রেঞ্চ অ্যাকচুয়ালি, সেখান থেকে বাট ডিসকালারেশন,
is the Latin derivative. তাহলে ডিস হচ্ছে একটা, আমরা পরবর্তীকালে দেখব, একটা ল্যাটিন প্রিফিক্স। প্রিফিক্স মানে যেটা আগে বসছে, সাফিক্স মানে যেটা পরে বসছে। ফলে ডেরিভেটিভ ক্রিয়েট হয় প্রিফিক্স এবং সাফিক্স দিয়ে। সো ডিসকালারটা ফ্রেঞ্চ, ডিসকালারেশন হচ্ছে ল্যাটিন ডেরিভেটিভ, ঠিক আছে? এবং নোট দ্য ডিফারেন্স ইন দ্য ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ডের ওয়ার্ডের উচ্চারণটা কালার আর কালারেশন। ইউ আর কালার, আ, এখানে কালারেশন, কালারেশন আটা অন্যভাবে হচ্ছে। একই রকম ভাবে ফ্রেঞ্চ ওয়ার্ড এক্সাম্পল ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড, সেখান থেকে এক্সাম্পলারি। সৃজনী স্কোর দ্য মার্কস হুইচ ইজ এক্সাম্পলারি, মানে উদাহরণ দেওয়ার যোগ্য, ল্যাটিন ডেরিভেটিভ। মনে থাকবে, মেশিন ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড, বাট ম্যাকিনেশন বা মেশিনেশন ইজ দ্য ল্যাটিন ডেরিভেটিভ। মেকানাইজেশন অফ দিস ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটাকে মেকানাইজ করো। এগুলো প্রত্যেকটাই বেসিক্যালি ফ্রেঞ্চ ওয়ার্ডস এন্ড দেয়ার ল্যাটিন ডেরিভেটিভ। এক্সাম্পল দিয়ে বেরিয়ে যাবে। এরকম ভাবে তোমাদেরকে উত্তরগুলো লিখতে হবে, বুঝতে পেরেছো? যত বেশি এক্সাম্পল দেবে, যত বেশি সুন্দর করে এগুলো লিখবে, যে কালার ব্র্যাকেটে ফ্রেঞ্চ, বাট ডিসকালারেশন ব্র্যাকেটে ল্যাটিন ডেরিভেটিভ, নোট দ্য ডিফারেন্স ইন দ্য ভাওয়েল সাউন্ডস, তত বেশি নাম্বার পাবে। বেশ, ফর এক্সাম্পল একই রকম ভাবে নন অ্যাডহেরেন্স টু দ্য ক্লাসিক্যাল প্রোনাউন্সিয়েশন অর মিনিং, মানে ক্লাসিক্যাল প্রোনাউন্সিয়েশন বা মিনিংটাকে অনেক সময় চেঞ্জ না করে রেখে দিয়েছে। ফর এক্সাম্পল হুইচ ডু নট কনফর্ম এক্স্যাক্টলি উইথ দ্য রুলস অফ দ্য ক্লাসিক্যাল প্রোনাউন্সিয়েশন অর ক্লাসিক্যাল মিনিং। অনেক সময় ক্লাসিক্যাল প্রোনাউন্সিয়েশনের দিকে না গিয়ে একটা নতুন মানেও দিয়েছে। এক্সাম্পল দিলেই পরিষ্কার হবে। দাঁড়াও, হ্যাঁ, ফর এক্সাম্পল প্রোপাগেট, এখানে পায়ের দিকে স্ট্রেস আছে, আগে ল্যাটিন প্রোনাউন্সিয়েশনে পায়ের দিকে স্ট্রেস ছিল না, এটা ছোট ছিল, দেখতে অন্যরকম ছিল। সো প্রোপাগেট, ও সরি, ল্যাটিনে পায়ের দিকে স্ট্রেস ছিল। প্রোপাগেট, ইংলিশে প্রো এর দিকে স্ট্রেস আছে, প্রোপাগেট। একই রকম ভাবে ইনর্মাস, সেখানে ল্যাটিন ইনর্মিস থেকে এসছে। ইনর্মিস মানে ছিল ইরেগুলার, যা রেগুলার নয়। আর ইনর্মাস মানে কি? ইনর্মাস মানে বৃহৎ, যা বৃহৎ কাজে ইরেগুলার হবে তার কোনো মানে নেই, কিন্তু এইভাবেই শব্দটার পরিবর্তন হয়েছে। একটা মানে হচ্ছে ইরেগুলার, ল্যাটিন ইনর্মিস, সেখান থেকে ইনর্মাস, বাট ইন ইংলিশ ইট ইজ ভেরি লার্জ, ফলে মানেটা পাল্টে গেছে। একই রকম ভাবে ল্যাটিন ওয়ার্ড আইটেম, আইটেমের মানে ছিল অলসো, কিন্তু এখানে আইটেম মানে হচ্ছে আ সিঙ্গেল আর্টিকেল, একটা যে কোনো আইটেম একটা আর্টিকেল। আর এখানে ল্যাটিনে মানে ছিল অলসো, এটা ছাড়াও এটা। একই রকম ভাবে ল্যাটিন ওয়ার্ড পন্ডেরেয়ার, পন্ডেরেয়ার মানে ছিল ওয়ে, ওয়ে মানে ভাবা, ওয়েট করা, মানে ওয়ে মানে ঠিক যে ভাবা তা নয়, ওয়ে মানে অনেক ক্ষেত্রে একটা বিরাট পরিমাণে ওয়েট দেওয়া, বা একটা বিষয়টা নিয়ে একটু বেশি পরিমাণে মানে কি বলবো, মানে চাপ চাপানো। এখানে পন্ডার, পন্ডার মানে ভাবা, আমরা জানি, টু থিঙ্ক ওভার। একই রকম ভাবে গ্রিক ওয়ার্ড ক্লাইম্যাক্স, এটা ল্যাটিন এবং গ্রিক একই সঙ্গে। ক্লাইম্যাক্স, KLIMX মানে ল্যাডার, ল্যাডার মানে সিঁড়ি, আর ক্লাইম্যাক্স মানে হচ্ছে দ্য লাস্ট এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার অফ দ্য আইডিয়াস অফ দ্য ইভেন্টস। ক্লাইম্যাক্স ইভেন্ট ট্র্যাজেডিতে ইউজ করা হয়। ফলে মনে থাকবে, এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের ল্যাটিন শব্দ আসছে। এছাড়াও অনেক ল্যাটিন শব্দ, ফর এক্সাম্পল কোয়াইসি ক্লাসিক্যাল ল্যাটিন ওয়ার্ড, যেরকম ভোকিউলার, ভোকিউলার এক্সামিনেশনস, ভোকিউলার মানে যেখানে গলার প্রয়োগ হবে, সেটা ল্যাটিন ওয়ার্ড। এটা এডওয়ার্ড বুলওয়ার লিটন ইউজ করতো। ভাইপেরিয়াস মানে যে ক্যাট খুবই লেজি, এডওয়ার্ড বুলওয়ার লিটন ইউজ করেছে, সেখান থেকে নিয়েছে। ভিডিউয়াস ম্যানশন, ভিডিউয়াস মানে দারুণ দেখতে, ভিডিউয়াস মানে অ্যারিস্টোক্রেটিক। ল্যাটিন ওয়ার্ড ভিডিউয়াস এখন ইউজ হয় না, এগুলো প্রত্যেকটাই আর্কেইক ওয়ার্ড। অ্যান্ড্রোমিটার, টেনিশনের কথা অ্যান্ড্রোমিটার, এবং ইনকুইসিস্ট্রেন্ট, বিশপস। মিল্টনের লেখা ইনকুইসিস্ট্রেন্ট মানে যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, সেই সমস্ত বিশপ যারা রিজেক্ট করে। একই রকম ভাবে প্রচুর ল্যাটিন সাফিক্স, সাফিক্স মানে যেটা পরে যাচ্ছে। প্রিফিক্স, প্রিফিক্স মানে যেটা আগে যাচ্ছে। ফর এক্সাম্পল বিভিন্ন ল্যাটিন সাফিক্স কি? এশিয়ান, এশিয়ান হচ্ছে ল্যাটিন সাফিক্স, সেখান থেকে তৈরি হয়েছে স্টারভেশন। স্টারভেশন মানে যে খেতে পায় না। এটিভ একটা সাফিক্স, টকেটিভ। অক্রেসি, বিভিন্ন শব্দ, ল্যান্ডোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, ব্যুরোক্রেসি, এগুলো প্রত্যেকটা ল্যাটিন ওয়ার্ড। এই অক্রেসি থেকে এসছে। ইজম, তাহলে হিথেনিজম, হিথেন মানে প্যাগান, যে বহুদেববাদে বিশ্বাস করে।
আইজ একটা ল্যাটিন সাফিক্স, ওম্যানাইজ, ওম্যানাইজার মানে যে নারীকে আকর্ষণ করে। মানে স্টারভেশন, টকেটিভ, ল্যান্ডোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, হিথেনিজম, ব্যুরোক্রেসি, ওম্যানাইজ, এই শব্দগুলো আসছে ল্যাটিন ওয়ার্ড থেকে। একই রকম ভাবে প্রিফিক্স, ফর এক্সাম্পল এক্স, এক্স মানে কি? এক্স মানে কি রে বলা উচিত? পাস্ট স্যার, প্রাক্তন, প্রাক্তন, দ্য পাস্ট, অ্যাবসলিউটলি। এক্স কিং মানে প্রাক্তন কিং। রিবার্থ, রেনেসাঁসে, এগুলো প্রত্যেকটাই এক্স, এগুলোকে, এগুলো সব ল্যাটিন প্রিফিক্স। ইন্টার, ফর এক্সাম্পল ইন্টার ম্যারেজ, ইন্টারচেঞ্জ, ইন্টার কাস্ট ম্যারেজ। প্রি, ল্যাটিন, ল্যাটিন শব্দ প্রি ওয়ার, প্রি ল্যাবসেরিয়ান, মানে আমাদের পতনের পরে, মানে অ্যাডাম এবং ইভ যখন আগে হেভেনে ছিল তখন হচ্ছে প্রি ল্যাবসেরিয়ান, তারপরে পোস্ট ল্যাবসেরিয়ান, মানে তারা আকাশ থেকে পড়লো, আমরা এখন পোস্ট ল্যাবসেরিয়ানের মধ্যে রয়েছি। প্রো শব্দটা ইউজ করি, প্রো ফরেন মানে ফরেনের দিকে। ডি প্রভিনশিয়ালাইজেশন করো না, অর্থাৎ খুব বেশি পরিমাণে মানে দেশের মধ্যে প্রভিন্স মানে একটা নির্দিষ্ট এলাকা, রিজিওনালাইজ করো না, খুব বেশি পরিমাণে সংকীর্ণতা ঢুকিও না। ইম্যাচিওরটাও তো হবে না? আরেকবার বাবা। ইম্যাচিওরটাও তো হবে। ইম্যাচিওর কিসে হবে? প্রিফিক্স হ্যাঁ, হবে। কিন্তু সেটা অন্য, ইম কথাটা অন্য প্রিফিক্স, মানে সেটা আবার ল্যাটিন লোনওয়ার্ডস নয়, অন্য লোনওয়ার্ডস, স্ক্যান্ডিনেভিয়ান মোস্ট প্রবাবলি আমরা দেখব। বুঝতে পেরেছো? ফলে প্রিফিক্সের মধ্যে মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ থেকেই তো প্রিফিক্স সাফিক্স দিয়েছে, তার মধ্যে এক্স, ইন্টার, প্রো, ডি, এই কথাগুলো নিয়েছে তোমার ল্যাটিন থেকে। বুঝতে পেরেছো? ধরো যে রিকভার, রিকালেক্ট, থেকে নিয়েছে। ঠিক আছে, বেশ। এরপরে যে জিনিসটাকে বুঝতে হবে, যেটা বলে আজকে লেকচার শেষ করব, ল্যাটিন, এই কোয়েশ্চেন অনেক সময় পড়ে, কিন্তু মাথায় রেখো, whether Latin influence is a help or an hindrance. Help and hindrance মানে কি? হেল্প মানে কি? হ্যাঁ, সাহায্য করা। হেল্প মানে সাহায্য করা। ফলে ল্যাটিন ল্যাঙ্গুয়েজের ফলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সুবিধা হয়েছে, সাহায্য হয়েছে, নাকি হিন্ড্রেন্স? হিন্ড্রেন্স মানে বাধাপ্রাপ্ত হয়েছে। কারণ কি? কারণ ল্যাটিন ওয়ার্ডস আর এসেনশিয়ালি বোম্বাস্টিক, obscure in nature, they are basically very tough and scholarly in nature. এর ফলে অনেকে ল্যাটিন এত বেশি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে যে অনেকে ভাষাটা দেখেই ভয় পেয়ে গিয়ে আর কোনোদিন ইংরেজি শেখেনি। নমস্কার বাবা, ইংরেজি শিখবো না কোনোকালে, পালিয়ে গেছে। ফলে এই জিনিসটা ইংরেজি ভাষার ক্ষতি করেছে নাকি করেনি? তো এইটা একটু দেখে নেবে তোমরা, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস পয়েন্ট করে করে সুন্দর করে বলা আছে কি কি অ্যাডভান্টেজ আছে, কিন্তু পরীক্ষায় পড়ে। ফর এক্সাম্পল, ইনর্মাস এটা 5 নম্বরে পড়তে পারে, ইনর্মাস অ্যাডিশন টু দ্য ইংলিশ ভোকাবুলারি। অ্যাডভান্টেজ কি? প্রচুর অ্যাডিশন ইংলিশ ভোকাবুলারিতে হয়েছে, যে কত ওয়ার্ড। We cannot miss certain advantages in the English language, like the first advantage of these Latin borrowings that strikes the observer is the enormous addition of the English vocabulary. প্রচুর পরিমাণে ইংলিশ ভোকাবুলারিতে এসেছে। সেকেন্ড, ল্যাটিন ওয়ার্ডস ফিল আপ দ্য গ্যাপস ইন দ্য নেটিভ স্টক অফ দ্য ওয়ার্ড। যেগুলো গ্যাপ ছিল, যে শব্দগুলো ছিল না রিলিজিয়ান রিলেটেড অন্যগুলো, সেগুলো এসছে ল্যাটিন। এবং ল্যাটিন অ্যাডজেক্টিভস তোমরা প্রত্যেক দিনের জীবনে ইউজ করো। ফর এক্সাম্পল, এবং খুব বেশি পরিমাণে মেডিকেল সায়েন্সে ইউজ করা হয়। ফর এক্সাম্পল, মাউথ ইজ দ্য ইংলিশ ওয়ার্ড, তার অ্যাডজেক্টিভ হচ্ছে ওরাল, ওরাল বি, টুথপেস্ট। নোজ, অ্যাডজেক্টিভ ল্যাটিন নাসাল। মাইন্ড, অ্যাডজেক্টিভ মেন্টাল। আই, অকিউলার, ল্যাটিন। সান, সানের অ্যাডজেক্টিভ তোমরা জানো না, অনেকেই ভুলে গেছো। ফিলিয়াল, আই তো অপটিক্যাল না? না, অকিউলার। অপটিক্যালও হয়, কিন্তু অকিউলার এক্সাক্ট। Optical basically related to the spectacle, but ocular exactly related to the eye. Moon, ফিলিয়ালের বাংলাটা কি? ফিলিয়াল মানে হচ্ছে মানে মানে সন্তানের প্রতি যে অপত্য স্নেহ, তাকে বলে ফিলিয়াল, রিলেটেড টু সান। ক্লিয়ার? পৌত্রিক। কি আরেকবার বাবা? পৈতৃক, পুত্র থেকে পৌত্রিক। পৌত্রিক, হ্যাঁ হ্যাঁ, পৌত্রিক। না, পৌত্রিক মানে তো হচ্ছে না, পৌত্রিক মানে নাতি না? হ্যাঁ, পৌত্র মানে তো নাতি, সেটাই আমি এটা জানি না এক্সাক্ট বাংলাটা, আমি সত্যি জানি না। এখন দেখে নিতে হবে ফিগারে, আমি তোমার সামনে দেখে নিচ্ছি, দাঁড়া, যখন এতই ঝামেলা দেখে নিচ্ছি। গুগল ট্রান্সলেট, এই ইংলিশ টু বেঙ্গলি না, অ্যাকচুয়ালি হ্যাঁ, ইংলিশ টু বেঙ্গলি।
এই তো ইংলিশ বাংলা এন্টার টেক্সট ফিলিয়া এ বাংলা করতেই পারছে না সন্তানোচিত বা পুত্রচিত বা কন্যাচিত এর বেশি বাংলা গুগল ট্রান্সলেট করতে ব্যর্থ মুন থেকে লুনার লুনাটিক কথাটা এসছে পরে সান থেকে সোলার সোলার হচ্ছে ল্যাটিন একই রকম ভাবে এটা তোমরা অনেকেই জানো অক্সফোর্ড অক্সফোর্ড যারা পড়েছে তাদের কি বলা হয় অক্সফোনিয়ান অনেকে জানো না কেমব্রিজে যারা পড়েছে তাদের কি বলা হয় ক্যান্টারব্রিজিয়ান অনেকে ক্যান্টারব্রিজিয়ান বলে স্যার আমরা হেতমপুরিয়ান তোমরা হেতমপুরিয়ান রাইট জেভিয়ার সেন্ট জেভিয়ার্স যারা পড়েছে তারা জ্যাভেরিয়ান প্রেসিডেন্সিয়াল আর স্কটিশে যারা পড়েছে তারা কি বলা এটা কঠিন জিনিস বলা হয় কি ভুলে গেছি যাকে ডরসেট থেকে ডরসেটিয়ান মিল্টন থেকে মিল্টনিয়ান এগুলো প্রত্যেকটাই ল্যাটিন একই রকম ভাবে ফাদারলি থেকে পেটারনাল হেভেনলি থেকে সেলেস্টিয়াল 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 মানে হেভেনলি যে বডি আকাশের যেন মানে বিভিন্ন যে গ্রহ অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোকে সেলেস্টিয়াল ওয়াটারি সেখান থেকে অ্যাকোয়াটিক মানে ল্যাটিন মানে একটু কঠিন মাদারলি থেকে মেটারনাল ট্রুথফুলনেস থেকে ভেরাসিয়াস কিংলি হচ্ছে নেটিভ আর সেখান থেকে রয়্যাল হচ্ছে ল্যাটিন রেগাল হচ্ছে ল্যাটিন বুঝতেই পারছো একটা কঠিন ব্যাপার করবে ল্যাটিন ফলে মাথায় রাখতে হবে ল্যাটিন কিন্তু বিভিন্ন ধরনের এই অ্যাডজেক্টিভের সঙ্গে এন ওয়াই ইশ লি ফুল সিল্ক এন্ড ফ্লাওয়ারি বুকিশ ফাদারলি সিনফুল এই সব দিয়েও কিন্তু ল্যাটিন ওয়ার্ডে ট্রান্সফর্ম করা হয় ফলে এইভাবে ল্যাটিন বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে বিভিন্ন সিনোনিম ল্যাটিন ওয়ার্ড খুব শক্ত কিন্তু সিনোনিম দিয়েছে এক্স্যাক্টলি দ্য সেম মিনিং ফর এক্সাম্পল ফায়ার তোমরা তোমাদের সাধারণ ইংরেজি ভাষায় বাচ্চা ভাষা ফায়ার ফায়ার মানে কি আগুন সবাই জানে কনফ্ল্যাগ্রেশন কনফ্ল্যাগ্রেশন মানে হচ্ছে ফায়ার রাইজ সবাই জানে রাইজ মানে ওঠা অ্যাসেন্ড হচ্ছে ল্যাটিন ওয়ার্ড আস্ক ইংলিশ ওয়ার্ড ইন্টারোগেশন বা ইন্টারোগেট ল্যাটিন ওয়ার্ড ফলে ল্যাটিন মানে কিন্তু একটু কঠিন করে দেবে বিষয়টা বুঝতে পেরেছো ফলে এই যে সিনোনিম দিয়েছে হ্যাঁ এবং সিনোনিমস অফ নিয়ারলি দ্য সেম মিনিং একই মানের এক্সাক্ট সিনোনিম বিভিন্ন সময় দিয়েছে ফর এক্সাম্পল ইউথফুল লুকটাকে ইউথফুল এর যে এক্সাক্ট সিনোনিম জুভেনাইল বা তোমরা বলতে পারো ফর এক্সাম্পল রিডেবল ম্যাটারটাকে লেজিবল হ্যান্ডরাইটিং এরকম এক্সাক্ট সিনোনিম দিয়েছে এগুলো হচ্ছে যেরকম বিভিন্ন ভাবে তোমার অ্যাডভান্টেজ অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে কি কি ফর এক্সাম্পল ল্যাটিন ইনফ্লুয়েন্স হ্যাজ স্টার্ন দ্য গ্রোথ অফ দ্য নেটিভ ভোকাবুলারি যে নিজস্ব গ্রোথ হওয়ার কথা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের নিজস্ব গ্রোথ তাকে স্টার্ন করে স্টার্ন মানে আটকে দেওয়া এবং গ্র্যাজুয়ালি এটা বিভিন্ন জায়গায় এটা নতুন ভোকাবুলারি খোঁজার চেষ্টা করে এর ফলে though it has added enormously to the English vocabulary but to this argument the objection is that the resourcefulness of the English language should not be underestimated এর ফলে যেটা ঘটে এই ল্যাটিন যে ইনফ্লুয়েন্স এটা ইংলিশ ভোকাবুলারিকে আটকে দেয় আর একটা হচ্ছে যেটা আমি আপনাকে বলছিলাম সুপারফ্লুয়াস অ্যান্ড ইনহারমোনিয়াস ল্যাটিন অ্যাডজেক্টিভস বরোড এই যে এত কঠিন ল্যাটিন অ্যাডজেক্টিভ এসছে এর ফলে লোকজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে অনেক ক্ষেত্রেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে ফর এক্সাম্পল অটাম থেকে অটামনাল হাইবারনাল অটামনালের আরো কঠিন অ্যাডজেক্টিভ হাইবারনাল কারণ অটাম মানে কি রে শরৎকাল ওই সময়টা কি ইংল্যান্ডে বর্ষাকালের মানে সরি ওই সময়টা কি হচ্ছে ইংল্যান্ডের শীতকালের প্রায় জন্ম তখন যারা প্রাণীরা তখন হাইবারনেশনে যায় ফর এক্সাম্পল স্নেকরা সেই সময় ঘুমোতে যায় শীত ঘুমে তো অ্যাডজেক্টিভ হচ্ছে অটামনালের হাইবারনাল কারণ সেই সময় শীত ঘুম শুরু করে একইভাবে ভার্নাল হচ্ছে আরেকটা ভার্নাল মানে সেই সময় অনেক ধরনের ফুলও ফোটে এবং এস্টিভালটা একটা ফেস্টিভ্যাল থেকে ল্যাটিন অ্যাডজেক্টিভ ইজ ভেরি ডিফিকাল্ট ইজ কোয়াইট ডিফিকাল্ট এবং এই ধরনের জিনিস যদি আমরা অটাম বা সরি হাইবারনাল হচ্ছে উইন্টার আমি ভুলে গেছিলাম হাইবারনাল উইন্টারের অ্যাডজেক্টিভ হাইবারনাল ভার্নাল হচ্ছে স্প্রিং আর সামার হচ্ছে এস্টিভাল এই যে কঠিন যে অ্যাডজেক্টিভ গুলো তৈরি করেছে উইন্টার মানে শীত ঘুমে যাওয়া হাইবারনাল অটাম মানে হচ্ছে অটামনাল ভার্নাল হচ্ছে স্প্রিং নতুন ফুলের জন্ম এন্ড সামার ফেস্টিভ্যাল টাইম এস্টিভাল সো এই অ্যাডজেক্টিভ গুলো পড়ে অনেক বেশি সুপারফিশিয়াল সুপারফ্লুয়াস এবং অবস্কিওর করে তুলেছে
এবং একটা আনডেমোক্রেটিক ক্যারেক্টার অফ দ্য ওয়ার্ডস অফ দ্য ইউনিভার্সাল কারেন্সি, অনেকটাই অগণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন শব্দ এখানে ঢোকানো হয়েছে। ফর এক্সাম্পল, অগণতান্ত্রিক মানে কোনো লজিক নেই। ফর এক্সাম্পল, দ্য homely expressions to wear and are wear, which are daily importance with which ordinary people are well acquainted, are preferable to telegraph and telegram. Wear মানে তারের মাধ্যমে পাঠানো ইনফরমেশন, এটা ব্রিটিশরা অরিজিনালি ইউজ করতো। এবার টেলিগ্রাফ কথাটা ল্যাটিন থেকে এসেছে এবং টেলিগ্রাম শব্দটা ল্যাটিন থেকে এসেছে, এবং এর ফলে তারের মাধ্যমে যাওয়া শব্দটা তো খুব সহজে বলা যেত, এটাকে অনেক কঠিন করে দিয়েছে। এই হচ্ছে মোটামুটি ইন জেনারেল ল্যাটিনের আরো অনেক ক্যারেক্টারিস্টিক আছে, 10 নম্বরের প্রশ্নে এত দেখার কোনো প্রয়োজন নেই। সো এই দুটো বলে তোমরা মোটামুটি শেষ করবে। এছাড়াও আর একটা ল্যাটিন ওয়ার্ডস এর খুব ব্যাড ইনফ্লুয়েন্স রয়েছে, সেটা হচ্ছে ম্যালাপ্রোপ্রিজম। ম্যালাপ্রোপ্রিজম কথাটা মিসেস ম্যালাপ্রপ, হু ওয়াজ আ ক্যারেক্টার ইন শেরিডানস দ্য রাইভালস, সেখান থেকে নেওয়া হয়েছে। ম্যালাপ্রোপ্রিজম মানে কি, একটা এক্সাম্পল দিচ্ছি। ম্যালাপ্রপ বলে একটা ক্যারেক্টার ছিল, ধরা যাক আমাদের ইংরেজিতে একটা কথা আছে, the pinnacle of the success, PINNACLE, pinnacle মানে the top form of the success, success এর একদম টপ ফর্মে যাওয়া। এই মিস ম্যালাপ্রপ বললো the pineapple of the success, pineapple বলে হয় না, কিন্তু এরকম অনেক ল্যাটিন ওয়ার্ড এভাবে ঢুকেছে যারা এই ডিরেঞ্জমেন্ট অফ দ্য এপিটাফ করেছে, মানে ইচ্ছে করে শব্দগুলোকে গুলিয়ে দিয়েছে এবং আরো কঠিন করেছে। ফলে ম্যালাপ্রোপিজম মানে wrong use or undemocratic and unintelligible use of the language of the classical education, তাকে বলে ম্যালাপ্রোপিজম। এইটা ল্যাটিন ওয়ার্ডস করেছে। তো এই হচ্ছে মোটামুটি ল্যাটিন ইনফ্লুয়েন্সের মোরাললেস অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এখানে খুব সেকশন 3 তে ছোট করেও বলে দিয়েছে কোন কোনগুলো অ্যাডভান্টেজ, যেগুলো বললাম সেগুলো, আর ড্রব্যাক কোনগুলো। ল্যাটিন ওয়ার্ডস অনেক ক্ষেত্রেই খুব পারপাসলেস, আননেসেসারি, সুপারফ্লুয়াস, অস্টেন্টেশিয়াস স্টাফ ওয়ার্ড ইন্ট্রোডিউস করেছে। অনেক ক্ষেত্রে নতুন শব্দ ঢুকিয়েছে, প্রচুর স্কলারলি ওয়ার্ড ঢুকিয়েছে, সিনোনিম ঢুকিয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাডভান্টেজ বাড়িয়েছে, কিন্তু অন্যদিকে অনেক ক্ষেত্রেই নেটিভ ল্যাঙ্গুয়েজের গ্রোথকে স্টান্ট করেছে। ফলে এটা দেখে নিয়ে আজকে আমরা ল্যাটিন ইনফ্লুয়েন্স আজকের ক্লাসে আমরা শেষ করলাম। ক্লাসটা বড় হয়ে গেছে, 1.5 ঘন্টা কিছু করার নেই। হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্লাস টেকনিক্যাল, একটু বড় হবে। এর পরের ক্লাসে আমরা যাব স্ক্যান্ডিনেভিয়ান, ল্যাটিনের পরেই 8th সেঞ্চুরিতে স্ক্যান্ডিনেভিয়ানরা আসছে, তারপরে আমরা ফ্রেঞ্চ যাব। থ্যাংক ইউ। কোনো কিছু প্রশ্ন থাকলে বলো, নিজেরা পড়ো, লেখো, প্র্যাকটিস। কিছু বলবার আছে? কোনো প্রশ্ন আছে? স্যার বলো। বলছি যে DSE-4 টা মোটামুটি জুনের মাঝখানে শেষ হয়ে যাবে, তো মাঝখানে জুন যাবেই না। DSE-4 এ আমার লাগবে হচ্ছে তোমার মোটামুটি 11টা ক্লাস, আমার একদম হিসেব করা, ঠিক আছে? জুনের 1 থেকে 2 তারিখে DSE শেষ, DSE-4 শেষ। আচ্ছা, তারপরে আমি শুরু করে দেব ওয়েটিং ফর বোর্ড, ঠিক আছে? ওকে ওকে। অলরেডি ফিনিশ হয়ে গেছে, মানে শুরু করেছে কোনটা হচ্ছে বলো? অন ডিভান্সের কোনটা শুরু করেছে? ওই ডলস হাউস। হ্যাঁ, ডলস হাউস। বেশ। আর তো মানে দেখো তোমাদের ডিটেইল টেক্সটের সিলেবাস কিন্তু খুব বেশি নেই, কারণ এই ডিএসসি এবং ওখানেই রয়েছে। তারপরে মনে গেল সিলেবাসটা পার করি এক সেকেন্ড। সেমিস্টার 6 সর্বনাশ, সেমিস্টার 6 এ হ্যাঁ, এই হচ্ছে DSE-4। DSE-4 যদি আমার মাসের 1 বা 2 তারিখের মধ্যে আমি শেষ করবই এট এনি কস্ট, বাই হুক এন্ড বাই ক্রুক। এর ফলে আমার ওয়েটিং ফর বোর্ডও করাতে পুরো টেক্সটটা করাতে 7 দিন লাগবে, 1 সপ্তাহ পুরো টেক্সট শুদ্ধ পুরো জিনিসটা করাতে। ফলে আমার ওয়েটিং ফর বোর্ডও এদিকে যদি হয়ে যায়, কোথায় গেল? হ্যাঁ, ওয়েটিং ফর বোর্ড এখানে আমার হয়ে গেল। ওয়েটিং ফর বোর্ড যদি আমার হয়ে যায়, তাহলে এটা ডিটেইল টেক্সট, অনির্বাণ একটু নন ডিটেইল টেক্সট শুরু করলো। ও না, ডিটেইল টেক্সট শুরু করেছে অনির্বাণ। তাহলে আমার ওয়েটিং ফর বোর্ড তাহলে হয়ে গেল, ঠিক আছে? ওয়েটিং ফর বোর্ড আর অনির্বাণ ডলস হাউস করে দিল, সরি অনির্বাণ ডলস হাউস করে দিল। তাহলে ভুলভাবে বারবার হচ্ছে, তাই অনির্বাণ ডলস হাউস করে দিল। তাহলে CC-13 এর সমস্ত ডিটেইল টেক্সট হয়ে গেল। আর এই খালি কবিতাগুলো আছে সমস্ত ডিটেইলে। আর এই হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ, হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ আমার আরো 1 সপ্তাহ লাগবে শেষ করতে। নভেল পুরো টেক্সট পড়াবো না, ইস্যুগুলো এবং থিমগুলো ডিসকাস করে দেবো, খুব সহজেই বুঝিয়ে দেওয়া যাবে।
এটা লাগবে 1 সপ্তাহ, আর এই কবিতা 4টে কবিতা 1 সপ্তাহ, তাহলে 3 সপ্তাহে বাকি সিলেবাস শেষ। ডিটেইলস মহাশ্বেতা কবিতা আপনি পড়াবেন? এটা নন ডিটেইল টেক্সট আমি পড়াবো, চেষ্টা করব পড়াবো, আবার পড়াবো। এই ডিটেইল গুলো শেষ করে ফেলার পরে মানে জুন মাসের মধ্যে আমাদের সিলেবাস শেষ গ্যারান্টি, কারণ 3 সপ্তাহ লাগছে এই টেক্সট গুলো পড়াতে। ফলে এই জুন মাসের মধ্যে যখন আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, তারপরে আমি একটা করে তাদের মহাশ্বেতা দেবী নন ডিটেইল পড়ালাম। রাইনোসেরাসের গল্পটা একদিন বললাম, খুবই ইন্টারেস্টিং গল্প রাইনোসেরাস। মানে হ্যাঁ, নন ডিটেইল হলেও মহাশ্বেতা দেবীর গল্প পড়তে খুব ভালো লাগে। ঠিক আছে, পড়াবো। আর তার সঙ্গে সঙ্গে যেটা নন ডিটেইলে আরো পড়াতে হবে সেটা হচ্ছে লিটারারি ক্রিটিসিজম, মানে DSE-4 এর কয়েকটা অন্তত পড়িয়ে দেবো। ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, এগুলো একটু পড়িয়ে দেবো। কি আছে DSE-4 এ একবার দেখে নি। সিডনি আছে, ড্রাইডেন আছে মনে হচ্ছে। এই যে এখান থেকে কিন্তু 10 নম্বরের প্রশ্ন পড়বে। এই ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালেন্সটা পড়িয়ে দেবো। বেশি দিন লাগবে না, 1-2 দিন, মানে পুরো নোশনগুলো বলে দেবো। সিডনির অ্যাপোলজি ফর পোয়েট্রিটা পড়িয়ে দেবো। তারপরে আলেকজান্ডার পোপের এসেস ইন ক্রিটিসিজম পড়িয়ে দেবো। এইগুলো একটু করে পড়িয়ে দেবো, ঠিক আছে? সো আগে শেষ হোক, তারপরে টেক্সট পড়াবো, তারপরে এগুলোতে আসবো। আমি জুনের মধ্যে লিটারারি ক্রিটিসিজম থেকে অনেক কোশ্চেন আসে। হ্যাঁ, অনেক কোশ্চেন আসে, ওই জন্যই হিস্ট্রি অফ লিটারারি ক্রিটিসিজমটা পড়িয়ে দেবো, এটা পড়িয়ে দেবো। তো যাই হোক, লিটারারি ক্রিটিসিজম থেকে যাই প্রশ্ন আসুক না কেন, তোমরা এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। 10 নম্বর কোশ্চেন এখান থেকে কমন পাবে, ফলে চিন্তা নেই, এখান থেকে কোশ্চেন আসুক, এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? এটা তো নন ডিটেইল পুরোটাই। নন ডিটেইলড মানে হচ্ছে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে, 5 নম্বরের প্রশ্ন আসবে না। ফলে 10 নম্বরের প্রশ্ন আসুক, এখান থেকেও আসবে, এখান থেকেও আসবে, ফলে এখান থেকে 5 এবং 10 দুটোই আসবে। কারণ 2 নম্বরের প্রশ্ন নিয়ে আমি ডিসকাসই করছি না, কারণ 2 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কমতে শুরু করেছে যখন কন্টামিনেশন বাড়ছে প্রত্যেকদিন প্যান্ডেমিকে। ফলে অনলাইন পরীক্ষা হওয়ার সম্ভাবনা 99%। আজ এই কথা হচ্ছিল, সমস্ত স্যাররাও তাই বলছে। বেশ, আমি তাহলে রেকর্ডেড লেকচারটা এখানে শেষ করছি, ঠিক আছে? রেকর্ডিং আমি এখানে স্টপ করছি। আমরা কালকে আবার আমাদের অফিসিয়াল ক্লাস নিয়ে ফিরবো।